আচ্ছা ভাই, তাহলে শুরু করলাম আছি। আগের দিন আমরা কত বন্ধু করছিলাম? 12 নম্বর। 12 বন্ধু কোনোটা সমস্যা নেই, সবগুলো করছিলেন বাসায়? হ্যাঁ, শুধু দেখছেন? শুধু দেখছেন? তেরো বন্ধু করছিলাম তাই না? 9 করছিলাম, 9 পর 12 করছিলাম। 12 করি নাই, করছি। আমার খালি তো 12 নম্বর ছিল না এখানে। 12%? তাহলে 13 থেকে শুরু করলাম, ঠিক আছে? আচ্ছা, 13 নম্বর আমাদের ডিসি জেনারেটরের 13 নম্বর অঙ্কটা নতুন বইয়ের। এই অঙ্ক কি বলছে? বলতেছে হচ্ছে, আচ্ছা ওই ভাই তো এখন আসে নাই, তাই না? চ্যাটটাকে ভিডিওতে আসতেছে? আচ্ছা, বলছে একটি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর, মানে একটা শর্ট শান্ট, তাই না? শর্ট শান্ট কি কম্পাউন্ড? আসছেন আপনার ভাই, চেয়ারে বসতে হবে একটু ই করেন। আমি খুব শীঘ্রই একটা ম্যানেজ করে ফেলবো বেঞ্চ। আমার লো বেঞ্চ আছে, হাই বেঞ্চটা আসলে পাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, কোনটা? 13 নম্বরটা? হ্যাঁ, ওভারঅল এফিসিয়েন্সি করছিলাম এটা। হ্যাঁ হ্যাঁ, এটাই। তাহলে আপনাদের বই মনে হয় আমার বই 13 নম্বর, আপনাদের বই 12 নম্বর হিসেবে দেওয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে এটা করাইছি না? ওভারঅল এফিসিয়েন্সি 84.61% আসছিল, তাই না? 84.61%। আচ্ছা, তাহলে আজকে 18 নম্বরটা দেখবো আর কি, ঠিক আছে? 18 নম্বরটা যেগুলো বাদ পারো সবগুলো আমরা করবো, ঠিক আছে? আপনারা যেগুলো পারবেন ওগুলো আমি করে দিব। মানে হচ্ছে 12-র পরে আর কি, যে 18 এর মধ্যে বাকিগুলো সহজ। আচ্ছা, 18 নম্বরে কি বলছে? বলতেছে হচ্ছে একটি সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, তাই না? তাহলে সেপারেট এক্সাইটেড জেনারেটরের কি আছে? এই জেনারেটরটা 1200 RPM এ 125 ভোল্ট এবং 200 অ্যাম্পিয়ার সাপ্লাই দেয়, অর্থাৎ সেপারেটলি এক্সাইটেড। এটা কি তাহলে? তাহলে সেপারেটলি কি করবো? এটা কয় লাগবে থাকে? সেপারেটলি থাকে, তাই না? কয় থাকে? সেপারেটলি থাকে। এই জেনারেটরটার কি দেয়? আউটপুটে কত টুক দেয়? আউটপুট ঘুরে কত RPM এ? 1200। তাহলে 1200 RPM এটা ঘুরে, 1200 RPM এটা ঘুরে। এবং আউটপুটে কত টুক দেয়? এটা 200 অ্যাম্পিয়ার দেয়। এবং ভোল্টেজটা কত? টার্মিনাল ভোল্টেজটা কত? 125 ভোল্ট, তাই না? 125 ভোল্ট হচ্ছে BL। 125 ভোল্ট এর সাপ্লাই দেয়। যদি 1000 RPM এ ফুল লোড কারেন্ট 20% কমে যায়, 20% কমে যায়, তবে আর্মেচার কারেন্ট কত? আচ্ছা, আর্মেচার কারেন্ট কত? আচ্ছা, এখানে দেখেন, এখানে আর্মেচার কারেন্ট আছে, তাই না? কখন বলুন তো? এখানে বলুন যদি 1000 RPM এ ফিল্ড কারেন্ট 200% কমে যায়, তবে আর্মেচার কারেন্ট কত? তার মানে হচ্ছে আগে কারেন্ট কত ছিল? আগে কারেন্ট ছিল 200 অ্যাম্পিয়ার, তাই না? আচ্ছা, আগে কারেন্ট ছিল কত? 200 অ্যাম্পিয়ার। এখন কারেন্ট কতটুকু কমে গেছে? 20% কমে গেছে। এটা দিলাম কি? আমরা IA1 দিলাম, ঠিক আছে? 200 অ্যাম্পিয়ার ছিল, এবং পরে কারেন্ট কতটুকু কমে গেছে? 20%। 20% কমে গেলে বর্তমান কারেন্টটা কত বলুন তো? এটা তো ফিল্ড কারেন্ট, তাই না? আচ্ছা, এটা তো ফিল্ড কারেন্ট কমে যায়, আর্মেচার কারেন্ট না। IF1 ছিল কত? 200 অ্যাম্পিয়ার। দেন IF2 কত হয়েছে? 20% কমে গেছে, মানে কি? আগে ছিল 200 অ্যাম্পিয়ার, তাই না? আর কমছে কতটুক?
200 এর কত 20%। তাহলে 200 থেকে 220% বাদ দিলে কি হয়ে যাবে আমার কমে যাওয়ার পর কত রূপ পাবো সেটা আমি পেয়ে যাবো, তাই না? তাহলে এখন কত আসলো 200 বিয়োগ কত 20% কত আসে দেখুন তো, এটা 40 এম্পিয়ার, তাই না? 40 মানে কত, এটা 100, এটা 160 এম্পিয়ার হয়, তাই তো? অথবা এটা আমি অন্যভাবে ব্যাখ্যা করতে পারি এরকম যে আসলে আমার মোটরটার কি বের করতে বলছে, এই কারেন্টটা বের করতে বলছে, তাই না? আচ্ছা, তাহলে এই কারেন্টের লগে এই কারেন্টের কোনো সম্পর্ক আছে? সম্পর্কটা কার? এর লগে সম্পর্ক কার? ফ্লাক্সের, তাই না? ফিল্ড কারেন্টের সাথে সম্পর্ক মূলত কার? ফ্লাক্সের না? এটা কমলে ফ্লাক্স কমবে, এটা কমলে এটা বাড়লে ফ্লাক্স বাড়বে। আর ফ্লাক্সটা কই থাকে? এই জায়গায় থাকে, তাই না? এই জায়গায় থাকে না ফ্লাক্সটা? মানে এখানে ফ্লাক্স একটা ক্রিয়েট হয়, এই ফ্লাক্সের কারণে এই জায়গায় একটা ফ্লাক্স পাওয়া যায় না, এটা তো সমান সমান থাকে, তাই না? তাই মূলত এই জায়গায় কারেন্ট চেঞ্জ করলে ফ্লাক্সে আমার চেঞ্জ আসবে। তাই এখানে কারেন্ট কমে গেছে, ফ্লাক্স চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। তার কারণ কি আমরা কি জানি? আমরা জানি ফ্লাক্সের সাথে সরাসরি ফিল্ড কারেন্ট সম্পর্ক কি সমানুপাতিক। তাহলে চাইলে আমি ফ্লাক্সকে চাইলে আমি কি ফাইও বলতে পারি, কোনো সমস্যা নাই, ফাইও বলতে আমি পারি, এটা আমি কি ফাইও বলতে পারি, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা 2, ঠিক আছে? মান এটা না, জাস্ট আমি কি বলতেছি, চাইলে আমি কি করতে পারি, ডাকতে পারি আর কি, ঠিক আছে? ফাইভ আমি কি করতে পারি, ডাকতে পারি, মান না কিন্তু এটা তো কারেন্টের মান, ফ্লাক্সের মান না আর কি, ঠিক আছে? আচ্ছা, বের করতে হবে কি এই জায়গায় আমার আর মাঝে কারেন্টটা, আমার ইকুয়েশনটা কি? ইকুয়েশন হচ্ছে সিম্পল, আমি যদি বলি ইজি সমান সমান কি জানি বলেন তো, কত এখানে বিএল, তাই না? বিএল প্লাস কি আইএ আর এ। আচ্ছা, এখানে বলুন তো এখানে বিএলটা কত হবে? বিএল কি এটা না? তো অবশ্যই না, এই বিএল তো 200 এম্পিয়ারের জন্য, তাই না? বাট এখন কারেন্টে কি হয়ে গেছে, কমে গেছে না? কমলে এখানে কারেন্ট একটু কম পাওয়া যাবে না? মানে ফ্লাক্স কম পাওয়া যাবে, ফ্লাক্সের কারণে কি কারেন্টও কম আসবে না? আসবে না? আমার কি যে আইএ টু বের করতে হবে না? মানে কি যে আমার যে কারেন্টটা বের করতে হবে না? এই কারেন্টটা তো যদি আমি 200 এম্পিয়ারই হয় তাহলে আমার তো এটা তোমার জানাই আছে আগে থেকে। আমার কথা হচ্ছে এখানে যদি আমার ফিল্ড কারেন্টটা যদি কমে যায় তাহলে কি ফ্লাক্স কমবে, ফ্লাক্স কমলে আমার কি এই কারেন্টও কমে যাবে। কারেন্টটা কমার পরে যে মানটা আসবে, মানে কি কমলে কি একটা মান আসবে না, সেই কারেন্টের মানটা চাইছে আমার। তার মানে কি আমি ধরলাম হচ্ছে এই আইটা কি পরের আইটা, মানে ফ্লাক্সটা কমে যাওয়ার পরের আইটা, আর আরে কিন্তু আগের মধ্যে থাকবে, আরে তো এই জেনারেটরের জন্য তো কনস্ট্যান্ট। আর বিএলটাও সেম কি চেঞ্জ হয়ে যাবে, কারণ কারেন্ট চেঞ্জ হলে কি বিএল চেঞ্জ হবে না? আচ্ছা, তার আগে বলেছি এখানে তো অবশ্যই একটা লোড লাগানো আছে না? লোড লাগানো নাই, কারণ লোড লাগানো না থাকলে 200 এম্পিয়ার আইলো থেকে, তাই না? তাহলে এখানে আমি কি যে লোডটা মানে কি যে লোডটা রেজিস্ট্যান্স বের করে নিই, আর সমস্যা কি আছে বলুন তো, বিএল বাই কি এখানে আর এটা কত আছে বলুন তো, এখানে যে লোডটা লাগাইছি আর এল সরি, তাহলে এখানে যে লোডটা সেই লোডটা বের করে নেব। লোডটা কত আছে বলুন তো, এখানে 125 ভোল্ট পাচ্ছিলাম কখন 200 এম্পিয়ারের জন্য, তাহলে আর মানে কি জানি আমরা ভি বাই আই জানি না, তাহলে কত হবে এটা 125 বাই কত আসবে 200, মানটা কত আসে দেখুন তো 0.625 ওহম। তার মানে হচ্ছে এখানে এইটা কি আমার ফিক্সড, তাই না? এটা কত আমার 0.625। এখন এই জায়গায় ভোল্টেজ চেঞ্জ আর কারেন্ট চেঞ্জ হলে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে সিম্পলি। তার মানে এখানে বিএল আসলে কত বলুন তো, এখানে আমার কারেন্টটা চেঞ্জ হওয়ার মানে ফ্লাক্স ফিল্ড কারেন্ট চেঞ্জ হওয়ার পরে নতুন একটা কি আমি কারেন্ট পাবো, সেই কারেন্টের কথা আমি জানি না, এই কারেন্টটা এদিকে পাস হবে না, ধরলাম কি সেই কারেন্টটা I2, আর R2 কত দেওয়া আছে এখানে 0.625, সিম্পল এটা আমি করে দিলাম, ঠিক আছে? প্লাস এখানে এই I2 হবে না, দেখুন তো সেম কারেন্ট হবে না, এটা না হবে না? তাহলে আমি I2 নামে ডাকি, ঠিক আছে? আর আর মান দেওয়া আছে এখানে দেখুন তো কত 0.04। তার মানে এখানে I2 বের করার ক্ষেত্রে দুইটা মান মিসিং, তাই না? এই ইজি আসলে কোন ইজিটা বলুন তো, এটা হচ্ছে ওই যে আমি যে ফিল্ড কারেন্ট চেঞ্জ করছি, ফিল্ড কারেন্ট চেঞ্জ করলে কিন্তু আমার ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স চেঞ্জ হলে কি ইজিও কিন্তু চেঞ্জ হবে, তাহলে পরের ইজি এটা আসলে, ঠিক আছে? পরের ইজিটা, তাই এটাকে আমরা ইজি না নামে ডাকি, এটা ইজি2 নামে ডাকি, ঠিক? তাহলে সুবিধা হবে। এটা কি ইজি2 বললাম, এটা কি সবগুলো আমি
টু নামে ডাকলাম, এটা কিন্তু আর অলওয়েজ সেম। তার মানে এখানে শুধু আমার কি ধ্যান, যদি ইজি টু বের করতে পারি তাহলে কী হয়ে যাবে, আমার I2টা বের হয়ে যাবে। এই I2টা আসলে কী কারেন্ট, আর্মেচার কারেন্ট, যেটা বের করতে বলছে আর্মেচার কারেন্ট, পরবর্তী আর্মেচার কারেন্ট যখন কী হবে আমার ওই ফিল্ড কারেন্ট চেঞ্জ হওয়ার পরে কি ফ্লাক্স চেঞ্জ হয়েছে, ফ্লাক্স চেঞ্জ হলে কি ইজি টু চেঞ্জ হয়েছে, তখন যে I2টা আমার পাওয়া যাবে সেই I2 সেইটা। বুঝছেন ভাই এটা, না বুঝেন নাই নাকি আবার বুঝাবো একবার, আবার ওকে বলবো? আচ্ছা আবার একবার বলি। আমার প্রথমে ওখানে লোডে আমার 200 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, তখন লোডে আমি কত ভোল্টেজ পাচ্ছিলাম, 125 ভোল্ট। তাহলে অবশ্যই আমি কার মধ্যে ভোল্টেজ পাচ্ছিলাম, একটা অবশ্যই একটা রোধের মধ্যে পাচ্ছিলাম, সেই রোধটা কত 0.625 ওহম। ওকে ফাইন। কিন্তু পরে বললো কি আমি ফিল্ড কারেন্ট, আমি এই 200 অ্যাম্পিয়ার কারেন্টটা কি অবশ্যই কি একটা নির্দিষ্ট পরিমাণ ফিল্ড কারেন্টের জন্য পাচ্ছিলাম নাকি, একটা নির্দিষ্ট পরিমাণ ফিল্ড কারেন্ট দিচ্ছিলাম, যার কারণে এখানে কি আমার একটা ফ্লাক্সের কারণে এখানে ভোল্টেজ জেনারেট হচ্ছিল, সেই ভোল্টেজটার কারণে কি এখানে একটা 200 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছিলাম। কিন্তু আমি এখানে একটু চেঞ্জ করছি, কোথায় চেঞ্জ করলাম, ফিল্ড কারেন্টে চেঞ্জ আনলাম। তাহলে ফিল্ড কারেন্টে চেঞ্জ আনলে কি আসবে, ফ্লাক্সের চেঞ্জ আসবে। তাহলে কি এখন ইজির মধ্যে চেঞ্জ আসবে, চেঞ্জ হলে কি এই 200 অ্যাম্পিয়ার থাকবে, ইজিও চেঞ্জ হয়ে যাবে না। ইজি চেঞ্জ হলে ওই ইজির মানটা কত, ওইটার মানটা কত, আয়ের মানটা কত, ওই আয়ের মানটা হচ্ছে যেটা I2। তাই এই জিনিস আমি কীভাবে আমি এই কোয়েশ্চন রেডি করলাম, এই ইজি কোনটা আসলে বলুন তো, ওই যে আমি যখন ফিল্ড কারেন্ট চেঞ্জ করছি, ফ্লাক্স চেঞ্জ হয়েছে, তখন যে ভোল্টেজ আছে সেটা, সেই ভোল্টেজটার জন্য কি এখানে একটা কি কারেন্ট পাওয়া যাবে কি যাবে না, সেই কারেন্ট হচ্ছে কি দিলাম I2, এইটা আবার বের করতে হবে। I2 ইন্টু এখানে কত রুট কত আছে 0.625 যোগ এখানে I2 গেলে কি এখানে যে কারেন্টে যাবে এখানে কি সেম কারেন্টে যাবে না, সেই I2 হয়েছে এটা গুণ এখানে রুট কত 0.04। তাহলে কি এখানে এদিকে আমরা পরের কারেন্টের নাম্বার, পরের কারেন্ট ধরে এটা আমার পরের কারেন্ট, এই কারেন্ট আমরা বের করবো। এই কারেন্ট বের করার জন্য কি লাগবে, পরের ইজি টু লাগবে, পরের ইজি টু লাগবে না, আচ্ছা পরের ইজি টু লাগবে। এখন এই ইজি টু আমরা কীভাবে বের করবো দেখেন, এখন আমরা কি জানি, আমরা কিন্তু জানি হচ্ছে আমরা কি আমরা একটা পড়ছিলাম, কি পড়ছিলাম যে ইজি সমানুপাতিক কি পড়ছিলাম বলুন তো, ফাইন বলছিলাম না আমরা, না ফাইন বলছিলাম না, ফাইন বলছিলাম। কিন্তু আর আমি কি বললাম, যেহেতু কি ফিল্ড কারেন্টের লোক সরাসরি সম্পর্ক কার, ফ্লাক্সের, তাই আমি কি ফ্লাক্সের জায়গায় আমি কি আয় করবো না, কোনো সমস্যা নাই। তাহলে আমি কি বলবো এটা, আমি যদি বলি এটা এই যে সমানুপাতিক, যদি আমি কি ফিল্ড কারেন্ট যদি বলি এখানে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা, কারণ কি কারণ আইএফ আর ফ্লাক্স কি পরস্পর সমানুপাতিক, তাহলে চাই আমি এটা জায়গায় এটা বসাতে পারি। ঠিক আছে, আমার এখানে এখানে আমার কি দুইটা কন্ডিশন দিয়েছে, দুইটা কন্ডিশন কি, ফার্স্ট কন্ডিশনে একটা ইজি ওয়ানের ক্ষেত্রে আমার কি এখানে কি আমার ফিল্ড কারেন্ট দোলন কত আইএফ ছিল, মানে কত এখানে ফিল্ড কারেন্ট আইএফ ছিল এখানে, আর এখানে তখন ঘুরছে কত আরপিএম, এটা 1200 আরপিএমে ঘুরছে। দেন আমি ফিল্ড কারেন্টটাকে চেঞ্জ করে কি করলাম, IF2 করলাম, মানে কি ওই যে 20% 40% কমে IF2 করলাম, কমলে তখন অবশ্যই কি হবে, আমার ইজি2 চেঞ্জ আসবে কি আসবে না, ইজি2 চেঞ্জ আসবে, তখন আমার কি আরপিএম চেঞ্জ আসছে, কত রকম আরপিএম চেঞ্জ হয় 1000 চেঞ্জ হয়ে গেছে, তাই না। এটা আমার কি জিনিসের সম্পর্কটা, তাই না, সম্পর্কটা। এখন এখান থেকে দেখে আমি কীভাবে বের করি এই জিনিসগুলা। এখন যদি আমি বলি যে EG1 বাই EG2 সমান কি আসবে বলুন তো, আমরা জানি কি সমানুপাতিক চিহ্ন উঠাই এগুলো লিখতে পারি না, IF1 ইন্টু কি লিখতে পারি 1200 লিখতে পারি, এখানে কি লিখতে পারি ইন্টু কত 1000। ঠিক আছে, আমার টার্গেট কি পরের বার যে EG2 আসছিল সেটা বের করা, তাই না, EG2। তাহলে এখানে একটা জিনিসের মান দেওয়া আছে, প্রথমবার ফিল্ড কারেন্ট যত ছিল পরের ফিল্ড কারেন্ট কি হয়েছে 20% কমে গেছে না, না কমে গেছে, পড়ে গেছে। প্রথমে দিলাম কি IF1 ছিল, পরের বার IF2 কি হবে, আগের IF1 থেকে 20% কমে যাবে না, 20% কমে যাওয়ার থেকে 80% হয়ে যাবে না, আগেরটার 20% কমে যাবে, মানে আগেরটা কত পার্সেন্ট আছে আর 80%। তাহলে আমি কি লিখতে পারি, এটাকে আমি যদি বলি IF1 বলি তাহলে এটা কি হবে 0.8 IF2 হবে না, হ্যাঁ সরি IF1 হবে না, আগে ছিল কি IF1 এখন কি হয়েছে 20% কমে গেছে, 20% কমে যাবে মানে কি এটা 80% হয়ে গেছে, 80% মানে কি 0.8, 80% মানে কি 0.8, 80% মানে হচ্ছে 80/100, এর মানে কত আসে 0.8। তাহলে IF1 ছিল আগে আর বর্তমানে কত হয়েছে 80, আগেটা 80%, 0.8 F1। তাহলে এখানে দেখেন এই দুটো জিনিস কাটা, তাহলে F1 কোন জিনিস এখান থেকে শেষ, তাই তো, এটা কি আমার 1200, এখানে কি আছে আমার 1000, আর আমার বের করতে হবে EG2, এখানে মিসিং কে শুধু EG1 কোনটা এখানে বলুন তো,
প্রথমবার আমার যে ভোল্টেজটা জেনারেট হয়েছিল কখন, যখন 200 এম্পিয়ার ওখানে কারেন্ট গেছে, তখন এখানে যে ভোল্টেজটা পাওয়া গেছে সেটি কি আমার ইজি ওয়ান না? তাহলে এই ইজি ওয়ানটা কি পাওয়া সম্ভব কিনা এখানে বলুন তো? ইজি ওয়ান সমান কি বলুন তো? এখানে কত 200 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে তাই না? হ্যাঁ, আরে কত 0.04 আর লোডে ভোল্টেজ কত 125। কত আসে দেখুন তো এটা? এটা একটু চিন্তা করে করতে হবে আর কি, ঠিক আছে? 133 ভোল্ট তাই না? তার মানে কি এই ভোল্টেজটা কত বলুন তো? এটা 133 ভোল্ট যখন এখানে জেনারেট হয়েছিল তখন আমার ফিল্ড কারেন্ট যা ছিল তখন কি আরপিএম কত ছিল 1200, এবং আমি ফিল্ড কারেন্ট চেঞ্জ করে কত করছি 0.8 করলাম ফিল্ড কারেন্ট 20% কম, মানে কি 0.8 করছি ফিল্ড কারেন্ট, তখন আরপিএম কত ছিল এত ছিল, তখন ভোল্টেজ কত পাবো আমি ইজি 2 পাবো। এই ইজি 2 এর মান কত 88.66 ভোল্ট। তার মানে কি আমি ফিল্ড কারেন্ট চেঞ্জ করার কারণে দেখেন আমার কি ভোল্টেজ জেনারেশন কমে গেছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি কি, আসলে বলতে পারি হচ্ছে যে ফিল্ড কারেন্ট চেঞ্জ হলে ওটা ফিল্ড কারেন্ট যদি কমে যায় তাহলে ফ্লাক্স কমে যাবে, জেনারেটেড ভোল্টেজও কি কমে যাবে, ঠিক আছে? ফিল্ড কারেন্ট বেড়ে গেলে ফ্লাক্স বেড়ে যাবে, জেনারেটর ভোল্টেজও বেড়ে যাবে। আর জেনারেটর ভোল্টেজ যদি এখানে চেঞ্জ হয় সব চেঞ্জ হয়ে যাবে, আইএ চেঞ্জ হবে, আমার কি বিএলও চেঞ্জ হবে, ঠিক আছে? অন্য অন্য যে মেশিনগুলো আছে সিরিজ কম্পাউন্ড বা ই বলেন লং শান শর্ট শান সবগুলোতেই চেঞ্জ হলে কি সব প্যারামিটার চেঞ্জ আসবে না? সব প্যারামিটার কিন্তু চেঞ্জ আসবে। তার মানে কি আমার ফিল্ড কারেন্টের সাথে তাহলে ফ্লাক্স এবং ইজি এই তিনটা জিনিস কি ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। আমি মূলত চেঞ্জ ফিল্ডের মধ্যে ধরলে আমার কি সব চেঞ্জ হয়ে যাবে, কারণ মূলত ভোল্টেজ জেনারেট হচ্ছে কারণ ফিল্ডের জন্য আর কি, ঠিক আছে? তার মানে এত ভোল্টেজ পেলাম, তার মানে এই ভোল্টেজটার জন্য এই ভোল্টেজ এখানে পাইলাম, এই ভোল্টেজের জন্য কত হবে এখানে রোধ যা আছে এখানে একটা এখানে কি যাই একটা মানটান পাবো, মোট কথা হচ্ছে এই মানে এই ভোল্টেজটার জন্য এই লোড আমি যদি কানেক্ট করি, এত আমার যদি লোড যদি কানেক্ট করি তাহলে এখানে কি পরিমাণ কারেন্ট পাস করবে সেটা আমি বের করবো। তাহলে এখানে কি এই যে ইজি টু ভোল্টেজের জন্য আমার কারেন্ট কত পাস করবে, এটা I2, তাহলে I2 মান কত আসে এখানে দেখুন, কত আসে এখানে 80.66 সমান I2 যদি কমন নেই কত আসে 0.625 যোগ কত 0.04 কত আসে, তাহলে এখানে I2 কত আসবে 133.33 এত এম্পিয়ার। এটা আসলে কি বলুন তো পরবর্তী সময় যে লোড কারেন্ট সেটা বা আর্মেচার কারেন্ট সেটা, তাই না? এটাকে আমি I2 নামে ডাকছি, আর্মেচার কারেন্ট নামে ডাকলে কোনো সমস্যা নাই। এই ঢাকা কি নামে ডাকবে এটা আমার উপর ডিপেন্ড করবে। দেখবে বুঝছেন না বুঝেন নাই নাকি আবার বুঝাবো একবার প্রথম থেকে? ভাই আপনি বুঝছেন ভাই নাকি আরেকবার বুঝাবো? সমস্যা প্রশ্ন থাকলে করতে পারেন। কোন জায়গায়? আচ্ছা আমি জিনিসটা আবার একটু সারসংক্ষেপ করতেছি। মোট কথা হচ্ছে আমার এখানে আমি ফিল্ড কারেন্ট চেঞ্জ করছি, ফিল্ড কারেন্ট চেঞ্জ হলে কি চেঞ্জ হবে, ফ্লাক্স চেঞ্জ হবে, তাহলে জেনারেটেড ভোল্টেজ চেঞ্জ হবে, তাই তো? প্রথমবার আমার ফিল্ড কারেন্ট যাই ছিল তার জন্য এখানে একটা ভোল্টেজ পাইছি না, আর ফ্লাক্স যাই থাকুক তার জন্য এখানে ভোল্টেজটা কত বলুন তো? তখন ভোল্টেজ 133 ভোল্ট। প্রথমে এখানে ভোল্টেজ ছিল 133 ভোল্ট ছিল, তখন লোড ছিল কত রূপ 0.62 হোমের, তখন এখানে কারেন্ট কত রূপ পেয়েছি 200 এম্পিয়ার। এখন আমি সিম্পলি কি করছি ফিল্ড কারেন্টটা চেঞ্জ করছি। ফিল্ড কারেন্ট চেঞ্জ হলে কি চেঞ্জ হবে, ইজি চেঞ্জ হবে কি হবে না? সে ইজি চেঞ্জ হয়ে কত রূপ হয়েছে 66 ভোল্ট। তো তখন কি অবশ্যই কি আর্মেচার কারেন্ট চেঞ্জ হবে কি হবে না? হবে তো নাকি? তাহলে আর্মেচার কত আসবে সিম্পল এই যে জাস্ট এখানে মারছি কি যে কেবল করলাম, এই ভোল্টেজটা সমান কি এখানে ফিল্ড কারেন্ট দিলাম কি I2 আর কি এই দুইটা রোধের কি যোগফল হয়ে যাবে না? যোগফল সিম্পল জাস্ট সহজ, এই জিনিসটা সহজ, জাস্ট বুঝতে হবে কি এই জায়গাটাই আসলে কীভাবে আমি ইজি টুটা বের করলাম, ঠিক আছে? ইজি টু সম্পর্ক কোথা থেকে নিয়ে আসছি, যেখান থেকে নিয়ে আসছি ইজি সমানুপাতি কি ফাই এন, তাহলে ইজি ফাই যেহেতু সরাসরি কায় ফেলে সম্পর্কযুক্ত তাই আমি কি ফাইয়ের জায়গায় চাইলে আমি আই বসাইতে পারি, কোনো সমস্যা নাই। আর সমানুপাতিক চিহ্ন থাকলে আমি বলছিলাম কি কীভাবে এরকম দুইটা ইকুয়েশন তৈরি করতে হয়, আমি বলছিলাম কীভাবে আসে জিনিসগুলো ওই সমানুপাতিক ধ্রুবকের কারণে কি আমরা এইভাবে চাইলে লিখতে পারি, তাই না? কারণ এটার জন্য সমানুপাতিক ধ্রুবক যায়, এটার জন্য সমানুপাতিক ধ্রুবক কি একই, দুইটাকে আমরা যদি ইকুয়াল করে দিই তোরা কি এই জেনারেশনটা মানে এই ইকুয়েশনটা কী হবে আমার তৈরি হবে। আর প্রথমবার IF1 যাই ছিল পরের বার আগেরটা থেকে কী হয়েছে কমে 0.8 হয়ে গেছে, বসায় আমি কি ইজি টু বের করে নিলাম। আর এই ইজি টু দিয়ে পরবর্তী আমি কী বের করছি আমার ওই আর্মেচার কারেন্ট সেটা আমি বের করছি। আর তারকে আমি কি I2 নামে ডাকছি, আপনারা I2 না নামে ডাকে IA2ও বলতে পারেন, IA2 এখানে তো IA2 বলছিলাম তাই না? I2 নামে বলতে পারেন কোনো সমস্যা নেই, এখানে কি চাইলেন আপনারা IA2 নামে ডাকলে কোনো সমস্যা
নাই, কারণ লুডের মধ্যে যে কারণে যাচ্ছে সেটি কি I2L2 যেটাই বলুন কোনো সমস্যা নাই। ক্লিয়ার ভাই? এটা কোনো প্রশ্ন আছে স্যার? কোনো কনফিউশন দেখেন না, বলেন দরকার আমি আবার বুঝিয়ে দেবো। লেখেন তাহলে এটা। আর আমি বলছিলাম কি আপনার অঙ্ক করার সময় কী করবেন, বলছিলাম পাশাপাশি করে যাবেন, পাশাপাশি কোনো একটা যেমন মেন যে ইকুয়েশন সেটার জন্য যা যা লাগবে সেটা আমি করে লিখবো, পাশাপাশি লিখবো, উপরে লিখবো না। উপরে লিখলে কি উপরে লেখার অর্থ হচ্ছে আগে থেকে আমি জানি, কিন্তু অঙ্ক করার সময় তো আমি আগে থেকে কোনো কিছু জানি না, জানি এখন যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমি পাশাপাশি লাগবো। আমার মেন ইকুয়েশনটা কোথায় ছিল বলুন তো? এখানে ছিল, তাই না? এখানে ছিল, এটা লিখছি। এটা লেখার সময় আমি আমার এখানে মিসিং কি ছিল বলুন তো? ইজি2 ছিল, আর I2 তো বের করবো। দেন ইজি2 বের করার জন্য কি আমি এই জিনিসগুলো লিখছি। তো এই জিনিসগুলো সব এক সাইডে লিখবেন, আর অঙ্ক মূলত কি এখান থেকে শুরু করবেন, ঠিক আছে? কারণ অঙ্ক প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আসলে কি কোন সিস্টেমে প্র্যাকটিস করতেছি তার উপর ডিপেন্ড করবে আসলে অঙ্ক আমি কতটুকু বুঝছি। এটা হচ্ছে মেন অঙ্ক। কিন্তু এই অঙ্ক কিন্তু মূলত কিন্তু আমার 3 লাইন, এগুলো সবগুলো কি নোট? সাইড নোট বা সাইডে এগুলো আমরা করছি ওই জিনিসটা বের করার জন্য। আপনাদের এই অঙ্কটা করলে রনি পারভেজের ডিসি জেনারেটরের 90% শেষ। আমরা যেগুলো অঙ্ক করছি না এই সবগুলো অঙ্ক কি ওই রনি পারভেজের ইয়ে আছে। ওই ডিসি মেশিন পার্ট আছে, জাস্ট কয়েক নৌকা একসাথে থাকবে, সেটা আমরা লাস্টে করে দেবো। না আজকে করালে আমাদের কি আজকে যেগুলো যেগুলো করাবো সেগুলো করালে মোটামুটি শেষ হয়ে যাবে। বুঝি নাই অনুপাতের ইয়ে রনিতে? হ্যাঁ না আজকে করালে কোনটা অন্য বুঝি না ভাই। ও আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে ইয়ে মানে থার্ড টাইপ, তৃতীয় টাইপ। এটা আমরা মূলত আমরা পরের দিন করবো, আজকের জন্য না আর কি, ঠিক আছে? এটার জন্য একটু বেসিক বাকি আছে বলা আর কি। রনি পারভেজ টোটাল আপনার টোটাল 1 থেকে টোটাল 20টা অঙ্ক আছে ডিসি জেনারেটরের। এর মধ্যে হচ্ছে অঙ্ক হচ্ছে মাত্র 12-13টা, আর বাকিগুলো থিওরি, ঠিক আছে? আর এখানে বেশি অনেক বেশি 30টার মতো দেওয়া, আবার এক্সট্রা 30 আছে, টোটাল 60টার মতো অঙ্ক দেওয়া আছে। হ্যাঁ রেজন আছে, দেখতে পারেন এখানে বই না থাকলে বোঝা গেছে। আমি আবার বলতেছি ভাই, অঙ্ক যখন প্র্যাকটিস করবেন
আগে কোনো বস্তু লিখবেন না, কি চাবে ওই সূত্রটাকে ভালো। আগে হচ্ছে যেটা বের করতে চাচ্ছেন সেটা আগে বানাবেন, সামো বানাবেন। আপনার আসলে কী চাইছে ওইটা বের করার জন্য কী কী লাগবে সেই জিনিসটা আগে লিখবেন। লেখার পরে ওইটার অনুষঙ্গে কী কী আমার লাগবে ওই অঙ্কটা করার জন্য, ওই ইকুয়েশনটা রেডি করার জন্য। এটা কি লেখা লাগবে? না ভাই, দেওয়া আছে, লেখা লাগবে না। ক্ষেত্রে? পরীক্ষা লেখা লাগবে এগুলা? না সেটাই। পরীক্ষাতে উত্তর লাগবে শুধুমাত্র উত্তর, এগুলো কিচ্ছু লেখা লাগবে না, ঠিক আছে? আপনি জায়গাটা দিয়ে বলবো। জায়গা থাকবে অল্প, এগুলো দেওয়া আছে দিয়ে তবে পুরো তো জিনিস শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওগুলো তো দেওয়া আছে, ওগুলো আপনি প্র্যাকটিস করার জন্য মনে মনে কোনো এক কোনায় লিখে রাখতে পারেন। বাট আমি বললাম হচ্ছে কি, যে জিনিসটা বের করতে হবে সেই জিনিসটা আমার মেন ইকুয়েশনের লাইন, ওই লাইনে পরীক্ষা হলে লিখতে হবে, যেমন এই লাইনে পরীক্ষা হলে লিখতে হবে, ঠিক আছে? এই লাইনটা, এই লাইনের ইকুয়েশন, এই লাইনের কি আই এর টুটা বের করার জন্য আমার কি আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো বের করার জন্য আমি কি মূলত আমার কাজগুলো করতে হবে। সেই কাজগুলো আমি কি পাশাপাশি করে আসবো, যাতে আমার উদ্দেশ্য ঠিক থাকে, টার্গেট ঠিক থাকে। আমি আসলে কী বের করতে চাচ্ছি সেটা যদি আমি না জানি, তাহলে ওই অঙ্ক আসলে কি করে আমি কি বুঝবো না, দিন করে ভুলে যাবো আবার, ঠিক আছে? এটাই আমি বললাম। এটা শুধুমাত্র এটার জন্য না, যে কোনো অঙ্কের জন্য। এর জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন নিচ থেকে অঙ্ক করার জন্য। নিচে যদি কখনো বই থেকে অঙ্ক করেন, অলওয়েজ কি নিচ থেকে অঙ্ক করার চেষ্টা করবেন। নিচ থেকে মানে কি, নিচেটা হচ্ছে আমার ফাইনাল লাইন, মানে সূত্রটা নিচে বাতাবো আর যেগুলো লাগবে ইভেন্টে লাগবে উপরে। এগুলো পাশাপাশি করে আসবো আর কি, ঠিক আছে? আপনারা যখন একে প্র্যাকটিস করবেন, যখন বই দেখা, তখন সবসময় নিচ থেকে করা শুরু করবেন। কারণ বইয়ে কিন্তু আগে কিন্তু যেগুলো যেগুলো লাগে সেগুলো কিন্তু আগে বের করে নেয়, কিন্তু আপনি তো জানেন আগে আপনার কী কী লাগবে এটা জানেন না তো। কিন্তু ফাইনালি যেটা লাগে অঙ্ক করার জন্য সেটা সবার লাস্টে থাকে না, এই জন্য সবার লাস্টেরটা আগে করবেন, সবার লাস্ট দিক থেকে, মানে সবার লাস্ট দিক থেকে আগে করা শুরু করবেন। দেন পাশাপাশি কি ওই ওই যেগুলো যেগুলো লাগবে সেগুলো পাশাপাশি করে যাবেন, উপরে না আর কি। জায়গা দেয় হাফ পেজ। হ্যাঁ। ক্ষেত্রে আমি যদি প্রথম যে সূত্রটা আমার লাগবে ওই সূত্রটা বসাই, হ্যাঁ বসাই ওই যে ওর জন্য জায়গা রেখে যে নিচে ওই যে ইভেন্ট বাকি ডাটাগুলো হ্যাঁ, কোনো সমস্যা নেই। না না, আপনি হ্যাঁ আপনি চাইলে পিছন দিকে করেও কি মান নিয়ে আসলে বসাতে পারবেন। ওখানে তো আপনাকে বলবেন আপনি কীভাবে জিনিসটা করছেন, মোটামুটি মেন লাইনটা থাকলেই এনাফ, ঠিক আছে? আমি প্রথমে যে মানটা চাইছি ওইটা লিখলাম, আর ওর নিচে আমি মান বের করে আবার ওই উপরের লাইনে মান বসালাম, অ্যানসার লিখলাম হবে। এই যে নিচ থেকে উপরে লিখলে সমস্যা না, যে পাশাপাশি লাগবে জিনিস সুবিধা না। হ্যাঁ হ্যাঁ এখানে লিখলাম আর ডান সাইডে আমি সমাধান করে দিলাম। হ্যাঁ হ্যাঁ ইজি ওয়ান বের করছি। হ্যাঁ, ইজি ওয়ান। তারপর আমরা ওই যে আপনার এখানে যে আরএফ বের করছি। হ্যাঁ হ্যাঁ, আরএল, হ্যাঁ ইজি টু বের করছি। তারপর থেকে আসছে। হ্যাঁ। পাশে যে জায়গা এই তিনটা জিনিস বের করার ওইরকম পর্যাপ্ত আসলে থাকে না। হ্যাঁ, এই জন্যই তো বললাম যে আসলে তো এই যেগুলো তো তখন তো আপনি এগুলো কিছু লিখবেন অবশ্যই না, ওইটা লিখবো না। এগুলো তো মনে মনে ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? বা পিছনে করে নিয়ে আসবেন। মেন লাইন কোনটা বলুন তো? এটা না মেন লাইন, এইটা আর কি এটা না? এতটুকু মানে দুটো জিনিস পাশে লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। আর ভাই যেটা বললো যে আমি সবার আগে এটা লিখবো, দেন কি এই দুটো নিচে লিখে নিচ থেকে মানে উপরে নিয়ে আসবো, এবার তো করা যাবে না। আপনি এই জন্য কি এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য কি করবেন, এই দুটো জিনিস পাশে লিখবেন। এখন মনে করেন আমি মেনটা এখানে লিখলাম, হ্যাঁ এই সূত্র এখানে লিখলাম আর সাইড নোট হ্যাঁ এখানে এটাই, মান হ্যাঁ করে করে নিয়ে হ্যাঁ হ্যাঁ পরে আমি হ্যাঁ এটাই বলছি, এভাবেই করবেন, ঠিক আছে? এভাবে করলে তো আপনার কোনো ঝামেলা নাই। কিন্তু নিচ থেকে উপরে নিয়ে আসা যাবে না, তো পাশ থেকে সাইডে নিয়ে আসা যাবে। এখন পাশে এটা যদি এই মানে যদি এখনো বের করেন কোনো সমস্যা নাই, পাশে থাকলেই হবে, ঠিক আছে? আর আপনার এই অঙ্কগুলো করার জন্য এগুলো মেন রাফগুলো আপনার খাতায় দেখাবো, আর যেগুলো এক্সট্রা রাফ সেগুলো কই করবো, পিছন দিয়ে করে নিয়ে আসবো, কারণ এত জায়গা তো থাকবে না, ঠিক আছে? আর অঙ্ক করার আগে আপনাকে চিন্তা করে নেবেন কীভাবে করবেন, নাহলে কি কাটাকাটি হবে না। আগে চিন্তা না করলে কী হবে, কাটাকাটি হয়ে যাবে, জায়গা পরে থাকবে না কিন্তু, ঠিক আছে? জায়গা নষ্ট হয়ে গেলে তো আর জায়গা নষ্ট আর তো কোনো সুযোগ নাই, আমি কাপড়টা করে রাখছি। আচ্ছা, তাহলে এটা বুঝছেন না ভাই এটা? আচ্ছা, আজকে আগের দিন তো আমরা ওই ডিভাইডার অঙ্ক করছিলাম না, ডিভাইডার কী করতে হয়, ফিলের সাথে কীভাবে লাগাতে হয়, ডিভাইডারের প্যারালাল প্যারা লাগাইতে না বলছিলাম আগের দিন। ডিভাইডার সিরিজের সাথে খারাপ লাগে। মানে সিরিজের লগে না, ফিল্ডের লগে, ফিল্ড যে রেজিস্টার থাকবে তার লগে কীভাবে লাগাবো, প্যারালাল থাকবো, মানে সিরিজ ফিল্ডের লগে মূলত আর কি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তো প্যারালালে তো যাবে না, এই যে প্যারালাল যে শাখা আছে ওটা আগের দিন আমরা কি একটা ডিভাইডার ছিল, তাই না? আজকে আমরা ডিভাইডারটা লাগানোর একটা অঙ্ক করবো। এরপরের অঙ্কটা দেখেন 20 নম্বরটা, আপনাদের 19 নম্বর হতে পারে। দেখেন যে একটি ডিসি সিরিজ জেনারেটর 220 ভোল্ট, এটা দেখেন। দেখছেন, পাইছেন? 20 নম্বর, আমার বই 20 নম্বর আর কি। একটি ডিসি সিরিজ জেনারেটর 220 ভোল্ট 150 এম্পিয়ার কারেন্ট সরবরাহ করে, এটা পাইছেন? বই অঙ্কটা পাইছেন? একটু মিলাই নেন। হ্যাঁ, এটা হ্যাঁ, ঠিক আছে। কি
কি বলছে একটি ডিসি সিরিজ জেনারেটর আছে, মানে ডিসি সিরিজ জেনারেটর এটা কি ডিসি একটা সিরিজ জেনারেটর, তারপরে কি থাকবে একটা আর্মেচার রেজিস্ট্যান্স থাকবে, তাই না? আরে এক ফিল্ড থাকবে একটা সিরিজে, তাই না? এই হলো আমার ফিল্ড। এই জেনারেটরে কি কি দেওয়া আছে কইলে কি করে কি 220 ভোল্ট 150 এম্পিয়ার সরবরাহ করে, তাহলে 150 এম্পিয়ার আর কত ভোল্ট এটা 220 ভোল্ট। আচ্ছা সরবরাহ করলে, আচ্ছা এই কারেন্ট ফিল্ড কয়েল দিয়ে প্রবাহিত হওয়ার সময়, আচ্ছা এখন কি দেখুন তো এই 150 এম্পিয়ার কারেন্টটা কি এই ফিল্ডে যাবে না, এই ফিল্ডে যাবে, বলে ফিল্ড দিয়ে প্রবাহিত হওয়ার সময় চুম্বক ক্ষেত্রের ফ্লাক্স শতকরা কি 20 ভাগ বেড়ে যায়। আচ্ছা দেখুন তো এখানে তার মানে আমি আচ্ছা প্রশ্নটা শেষ করে আগে বেশি হয় যদি আর্মেচারটিকে কমিয়ে প্রয়োজন অনুযায়ী রাখতে হয় তবে মেশিনে কত ওহমের রোধ বিশিষ্ট ডিভাইডার ব্যবহার করতে হবে। এখানে আর একটা মান দেওয়া আছে কত, আর কত দেওয়া আছে ভাই এটা 0.06। আচ্ছা সিম্পলি বললো যে এখানে কি সুন্দর এই জিনিসগুলো দেওয়া আছে, নর্মালি একটা কি আমার সিরিজ একটা জেনারেটর যার আর এর মান দেওয়া আছে এখানে, আরে দেওয়া নাই আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া নাই কোন নাম্বার এটা 20 নম্বর। আচ্ছা লাগবে না, ওগুলো লাগবে না, দেখেন এটা ছাড়াই করা যাবে। বলছে কি 150 এম্পিয়ার কারেন্ট যদি যায় তাহলে সিম্পলি বলছে কি এখানে যে ফিল্ড, আচ্ছা বলুন তো নর্মালি এখানে লোডে যদি 150 এম্পিয়ার এখানে কত এম্পিয়ার যাবে, এখানে 150 এম্পিয়ার যাওয়ার কথা না, কিন্তু এখানে 150 এম্পিয়ার গেলে এর ফ্লাক্স কত বেড়ে যায়, এখানে যদি 150 এম্পিয়ার যদি দেই আমি তাহলে এর ফ্লাক্স কত বেড়ে যাবে 20% না, ধরলাম আগে ফ্লাক্স ছিল কত, ধরলাম F1 ছিল কত এখানে, ধরলাম আগে F1 ছিল F, মানে আগে কি ফ্লাক্স F1 মানে কি তোর কি লিখতেছে, ধরলাম আগে ধরলাম ফ্লাক্স কত ছিল, ধরলাম ফাই ছিল, ঠিক আছে। এই ফ্লাক্স ফাই কখন ছিল যখন কারেন্ট 150 এম্পিয়ার গেছে, এখন আমি কি করলাম কিন্তু এই 150 এম্পিয়ার এই ফিল্ডে গেলে ফ্লাক্স কত বেড়ে যাবে 20%, মানে 1 কত হবে 25 হবে না, দেখুন তো ভাই 20% বাড়ি মানে কি আগে ছিল 5 এখন কি 20% বাড়লো মানে কি 1.25, মানে এই জিনিসটাই লিখবো আমরা সাজায়, যে আগে ছিল 5 যোগ কত পার্সেন্ট বাড়ছে 20% অফ কি 5, তাহলে 5 যোগ এটা কত আসবে 0.25 যোগ করলে কত আসবে 1.25, এগুলো তো ভেঙে করার দরকার নেই, আছে এগুলো তো আমরা পারবেনি। তাহলে মোট কথা হচ্ছে আমি কি বললাম যে এখানে কত হবে 1.25 হবে, মানে আগে ছিল 5 এখন 1.25 হয়েছে। এখন আবার এই ফাইল লগে সম্পর্ক কার বলুন তো, ফিল্ড কারেন্টের না ফিল্ড কারেন্ট না, এখন ফাই যদি বেড়ে যায় ফিল্ড কারেন্ট কি বাড়বে কি বাড়বে না, ফিল্ড কারেন্ট বাড়বে, তাহলে ফাই যে হারে বাড়বে ফিল্ড কারেন্ট কি সে হারেই বাড়বে না। এখন দেখুন তো এই ফিল্ড কারেন্ট দেখুন তো এই কারেন্টটা কি কীভাবে আসে, এটা সিরিজ আসে না, তার মানে এখানে এই কারেন্ট যে কথা ফিল্ড কারেন্ট একই কথা না, নাকি কথা না একই কথা, তার মানে ফ্লাক্স যদি 20% বাড়ে তাহলে কি ফিল্ড কারেন্ট 20% বাড়বে না, তাহলে নতুন ফিল্ড কারেন্ট কত হবে বলুন তো, কত হবে আগে ছিল কত 150 এম্পিয়ার আর বাড়ছে কত এর 20% বাড়ছে 20% অফ কি 150, তখন তো কত আসে এটা 150 যুগ 30 এম্পিয়ার হবে তাই না, তাহলে কত 180 এম্পিয়ার, মানে 30 এম্পিয়ার বাড়ছে টোটাল, মানে ফ্লাক্স 20% বাড়ার কারণে ফিল্ড কারেন্ট কত বেড়ে গেছে 30%, ফিল্ড কারেন্ট বাড়ার অর্থ হচ্ছে এই কারেন্টটা কত হয়ে গেছে 180 হয়ে গেছে না, এটা কত হয়ে গেছে এখন 180 হয়ে গেছে, কত হয়ে গেছে না 180 এম্পিয়ার হয়ে গেছে, তাহলে এখানে কতটুকু যাচ্ছে 180 এম্পিয়ার যাচ্ছে। কিন্তু আমাকে বলতেছে এখানে বলতেছে হচ্ছে যে আর্মেচারকে কমিয়ে আমার প্রয়োজন অনুযায়ী রাখতে হবে, আর্মেচারকে কমিয়ে প্রয়োজন অনুযায়ী রাখার অর্থ হচ্ছে এই ফিল্ডের মধ্যে 150 এম্পিয়ারের বেশি আমি কি প্রবাহিত হওয়া দেওয়া যাবে না।
এই ফিল্ডের মধ্যে কি 150 এম্পিয়ার কি প্রবাহিত হবে, কিন্তু বাট আমার এখন যাচ্ছে কতটুকু 180। তাহলে আমার কি করতে হবে, বাকি যে 30 এম্পিয়ার যে বেশি তৈরি হলো সেই 30 এম্পিয়ারকে কি করতে হবে, আমার অন্য একটা রাস্তা দিয়ে কি করতে হবে, বের করে দেওয়া লাগবে। এখানে যাবে 150 এম্পিয়ার, তাহলে বাট এখানে কারেন্টটা মূলত কত বলে 180 না, আমি চাচ্ছি এখানে 150 এম্পিয়ারই থাকুক। তার মানে বাকি যে এক্সট্রা 30 এম্পিয়ার ছিল সেই 30 এম্পিয়ার আমি কি করব, ভিন্ন একটা রাস্তা দিয়ে বের করে দেবো। এখন ভিন্ন রাস্তা দিয়ে বের করে দেওয়ার অর্থ হচ্ছে সেখানে একটা কি একটা রোধ লাগাতে হবে না, এই রুটটার নামই কি আমার ডিভাইডার, এর নাম কি ডাইভার্টার বা ডিভাইডার, মানে কি যেটা কি রাস্তাটা কি করে দুই ভাগে ভাগ করে দিল আর কি, ঠিক আছে, বা ডাইভার্টার। এই ডাইভার্টার লাগাবো, তার মানে কি বাড়তি যে 30 এম্পিয়ার তৈরি হয়েছে আমার কি ফিল্ড কারেন্ট বাড়ার কারণে সেই 30 এম্পিয়ার কি করবো আমি এডিতে বাড়াই দেবো, মানে কি এডিতে কি করবো পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিলে কি হলো, আমার মূল কারেন্ট 180 থাকলো, বাট আমার ফিল্ডের মধ্যে কতটুকু যাওয়া দরকার 150 যাওয়া দরকার, এখানে 150 যাবে, তাহলে বাকি যে 30 যাবে সেই 30টা কোন দিকে যাবে, এদিকে যাবে, গিয়ে আবার কি এখানে ব্যাক করে কত হবে 180 হবে না। তার মানে কি এখানে আমার কি ফিল্ডে কি কোনো আমার কি কোনো ইম্প্যাক্ট ফেলাচ্ছে এই ফিল্ড কারেন্ট বাড়ার কারণে, বাড়াচ্ছে না। কিন্তু যদি ডিভাইডার ব্যবহার না করি তাহলে কিন্তু 180 কিন্তু এখানে কি করবে, সার্কুলেট করবে, কিন্তু এটা আমি চাচ্ছি না, ঠিক আছে। কারণ এটা মানে এটা এরকম হতে পারে যে আমি যে ফিল্ড কারেন্ট এখানে যে ফিল্ড যে রেজিস্টার এখানে আছে সেটা কি সেটা মনে করেন ওই রেটেড এম্পিয়ার মনে করেন 150 এম্পিয়ার, এর বেশি হলে কি হয়ে যাবে, পুড়ে যাবে, তাই না। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে কি একটা কি তো ডাইভার্টার ইউজ করতে হবে না, সেই ডাইভার্টারটা কি অতিরিক্ত যে কারেন্টটা তৈরি হবে সেটা কি হবে এখান থেকে পাস করে দেবে। তো বলছে এখানে যে এখানে কত মানে ডাইভার্টার ব্যবহার করতে হবে, কত মানে ডাইভার্টার ব্যবহার করতে হবে, তাহলে এই আরএফটা বের করবে এখানে। তাহলে আমার এখন টার্গেটটা কি, টার্গেট হচ্ছে আরএফ বের করা, কি বের করা আরএফ না কি বের করা, এটা যে এখানে কি আরডি বের করা। তাহলে আমি কি আরডি মানে রোধ লাগাবো, সেই আরডি মানে রোধ দিয়ে কতটুকু কারেন্ট যাবে বলুন তো, আরডি মানে কি জানেন বলুন তো, ভি বাই মানে ভিডি বাই কি হবে আইডি হবে না, মানে আরডির প্যারালালে যে আমার ভোল্টেজটা আছে সেটা ভাগ কি হবে ওর মধ্যে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা। তাহলে এখানে আইডি কত হবে বলুন তো, 30 এম্পিয়ার পাঠাচ্ছি, শুধুমাত্র 30 পাঠাচ্ছি না, 30 পাঠাচ্ছি 30 এম্পিয়ার। আর এখানে ভিডি কত বলুন তো, তাহলে আচ্ছা এই জিনিস আমি সাজায় লিখে দিব, দেখেন আগে জিনিসটা এই চিত্রটা কি বুঝছেন না, বুঝেন না ভাই, এটা বুঝছেন তো কেন আমি এখানে ডিভাইড ইউজ করলাম, কারণ কি ফিল্ড কারেন্ট কি বেড়ে কত হয়ে যাচ্ছে আমার 180 হয়ে যাচ্ছে, বাট এখানে আমি 150 রাখতে চাচ্ছি, তাহলে 101 বাকি 30 কই পাঠাবো আমি এই সাইড দিয়ে পাঠাই দিব, সাইড দিয়ে কার মধ্যে পাঠাবো একটা ডিভাইডার রেজিস্টার মধ্যে পাঠাবো, ঠিক আছে। তাহলে সেটা দিয়ে পাঠালে কি এখানে কি পরিমাণ রেজিস্টারটা লাগাতে হবে, তো সেই রেজিস্টারটা মান কত, এটার দুই প্রান্তের ভোল্টেজ বাকি যে কারেন্ট আছে, এখন এটা দুই প্রান্তের ভোল্টেজ কত বলুন তো, দেখেন তো এই আরডির দুই প্রান্তের ভোল্টেজ আর এই আমার এই সিরিজ ফিল্ডের দুই প্রান্তের ভোল্টেজ একই না, একই না, বলছে হচ্ছে এই আরডির দুই প্রান্তের যে ভোল্টেজ আর সিরিজ ফিল্ডের দুই প্রান্তের ভোল্টেজ একই না। দেখেন তো সিরিজ ফিল্ডের মধ্যে দেখেন তো আমি কারেন্ট জানি কি জানি না, এর রুট জানি কি জানি না, তার মধ্যে ভোল্টেজ যোগ কত আসবে বলুন তো, এখানে ভিডি কার সমান হবে, এটা হবে বি এফ এর সমান হবে, তাই না, এর মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা সমান হবে। তাহলে বি এফ কত আসবে, এটা 150 গুণ কত হবে 0.06, দেখুন তো কত আসে, এটা 9 ভোল্ট। আচ্ছা ভাই এই জিনিসটা আপনি বুঝছেন ভাই, দেখুন তো ভাই শিওর বুঝছেন এটা, এটা কেন বিডি কেন 9 ভোল্ট হলো, কারণ বিডি কি এর প্যারালাল আছে, ঠিক আছে, এটার ভোল্টেজ ড্রপ যায়, এটা ভোল্টেজ ড্রপ কি একই, তো আমরা এখান থেকে বিডি বের করে নিলাম, তাহলে কত আসে বলুন তো এখানে কত 0.3 ওহম, বুঝছি না বুঝি নাই, তারপরে দেখুন আমরা দুই লাইনের এই একটা লাইন এই একটা লাইন, ঠিক আছে। আমার জাস্ট কি বের করতে হবে, এক্সট্রা হিসেবে বের করতে হবে কি বলুন তো, আসলে কত কারেন্ট আমার পাচ্ছি, মানে কি ফিল্ড কারেন্ট বাড়ার কারণে কতটুকু কারেন্ট বৃদ্ধি পাচ্ছে, ফিল্ড কারেন্ট বাড়ার কারণে কতটুকু কারেন্ট বৃদ্ধি পাইছে, মানে নতুন আয়া কত পেলাম আমি, আগে ছিল কত 150 বাড়ছে কতটুক 150 এর কতটুক 20%, তার মানে হচ্ছে 150 যোগ কত 30 মানে কত 180 এম্পিয়ার, 180 এর ভাবতেছে আমার, বাট আমি এখান থেকে চাচ্ছি কতটুকু যাক 150 যাক, বাকি 30 কই বাড়াই দিব, পাশ দিয়ে একটা রেজিস্টার লাগায় বাড়াই দিব, যাকে আমি কি বলতেছি ডাইভার্টার বলতেছি। আর এখানে কত মানের রোধ যুক্ত করলে 30 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, কারণ রোধের লগে কি কারেন্টের সম্পর্ক আছে না, 30 এম্পিয়ার কারেন্ট কখন এখানে পাস হবে, যদি আমি কি 0.3 ওহম রোধ লাগাই, যদি এর থেকে বেশি রোধ লাগাই তাহলে কি আরো কম পরিমাণ কারেন্ট প্রবাহিত করবে, যদি কম লাগাই বেশি পরিমাণ যায়, বাট আমি চাচ্ছি কতটুক 30 এম্পিয়ারে যাক, তাহলে একটা নির্দিষ্ট মানে কি লাগাতে হবে আমার রোধ লাগাতে হবে, এবং কারণ এই জায়গায় কি আমার এর মধ্যে কারেন্টও ফিক্সড আছে কি ভোল্টেজও ফিক্সড আছে, তাহলে মানটা কত আসলো 0.3 ওহম আসলো, ক্লিয়ার ভাই এটা বুঝছেন, এটা লেখেন তো মানে কি এটা আমার মেন লাইন, আর এটার জন্য আমি কি লাগছে এই লাইনটা লেখার লাগছে
ঠিক আছে? আর এই 30-এর জন্য কি লাগছে আমার? এই লাইনটা লেখা লাগছে, তাই না? মেন লাইন হচ্ছে এটা, এটার জন্য এই লাইন লেখা লাগছে, এর লাগে এই লাইন লেখা লাগছে, আর চিত্র হচ্ছে এটা। নামাজের সময় হইলে বললেন ভাই। হ্যাঁ, এটা করলেই হয়ে যাবে। আচ্ছা, ওকে। চিত্রগুলো বেশি বেশি আঁকবেন। আমরা অনেকে এবার চিত্র ধরতে পারি না, চিত্র না ধরতে পারলে অঙ্ক হয় না। এগুলো অঙ্ক যে চিত্র না ধরতে পারলে কি অঙ্ক করতে পারবেন? না, কারণ এগুলো মেন অঙ্কগুলো দাঁড়ায় আছে কার উপর? চিত্রের উপর। চিত্র হচ্ছে অঙ্ক করার ভিত্তি আর কি। চিত্র যদি না আঁকতে পারি তাহলে আমরা কি আমরা এগুলো কিছুই পারবো না আর। এই অঙ্কগুলো কি আপনাদের ওই বইয়ে আছে? কি যে বইয়ের নাম বলছিলেন ওইটা, ওই আগের ওটিমও আছে এগুলো অঙ্ক? অঙ্ক আছে তখন করছিলেন এগুলো অঙ্ক? অঙ্কটা রনিত আছে, রনিত দিছে এটা ইম্পর্টেন্ট অঙ্ক। অনেক মানে ক্রিটিক্যাল মানে সহজ এইগুলা নাই, অনেকগুলা মানে একটু উল্টা নয়। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার নামাজ পড়ে আসেন ভাই। হ্যাঁ, আচ্ছা। এই অঙ্ক আমাদের কত নম্বর অঙ্ক? এটা হচ্ছে আমাদের নতুন বইয়ের 22 নম্বর। ঠিক আছে, এখানে আর আমরা এই সিস্টেমে আর এটা বের করবো। বিএল তো লোড ভোল্টেজ, বিএল লোড ভোল্টেজ না বসান। হ্যাঁ, আপনাদের ঠান্ডা লাগলে এটা পায়ের নিচে দেন। তো গরমকাল চলে আসছে এখন। শেষ ভাই? আচ্ছা, আমাদের পরের অংশে কি বলছে? পরের অংশে বলছে হচ্ছে যদি জেনারেটরটি সর্বোচ্চ দক্ষতায় চালানো হয় তবে লোড কারেন্ট কত হবে? তাহলে আর তো পেয়ে গেছি, আর কত পেলাম আমি? 0.107 পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমি জেনারেটরটা কত দক্ষতায় চালাবো? সর্বোচ্চ দক্ষতায়। সর্বোচ্চ দক্ষতায় চালালে কিছু জিনিস চেঞ্জ হয়ে যায়। এটা আমরা বলছিলাম, বেসিক পড়ানোর সময় বলছিলাম যে সর্বোচ্চ দক্ষতা বা ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে
ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে আমার কন্ডিশনটা কি ছিল বলুন তো? ম্যাক্সিমাম এফিসিয়েন্সির কন্ডিশন কি ছিল বলুন তো? ভেরিয়েবল লস সমান কি বলছিলাম? কনস্ট্যান্ট কনস্ট্যান্ট লস। ভেরিয়েবল লস সমান কি বলছিলাম? কনস্ট্যান্ট লস, তাই না? ভেরিয়েবল লসটা কি বলুন তো এখানে? আপনার আছে কপার লস শুধুমাত্র এই লসটা, তাই না? শুধু সিরিজ ফিল্ডে সিরিজে যেটা থাকে সেটা কি, সেখানে শুধু কী হয় ভেরিয়েবল লসটা হয়, মানে কারেন্টটা চেঞ্জ হয়ে যায়, মানে সেখানে কারেন্টটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে কি আসবে আই স্কোয়ার আর এ, এটা হচ্ছে আমার কি ভেরিয়েবল লস একটাই। আর এখানে কনস্ট্যান্ট লস কোনটা বলুন তো? আমি বলছিলাম শান্টে অলওয়েজ কি থাকে, লসটা কনস্ট্যান্ট হয়। তাহলে এখানে এটা কি আছে এখানে আমার শান্ট লস মানে কি আই এস এইচ স্কোয়ার ইন্টু কি আর এস এইচ আর কি আমার স্টেলস, এই দুটো লস কি আমার এখানে কনস্ট্যান্ট। আর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কি এই দুটো জিনিস কি আমার কি সমান না? মানে কি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কি হবে? আই স্কোয়ার আর এ কার সমান হবে? আই এস এইচ স্কোয়ার আর এস এইচ যোগ কি স্টেলস, তাই তো? যদি এই মানে এরকম এই কন্ডিশনে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশন এটা প্লাস এই কন্ডিশনে কার মান বের করতে বলছে? মানে কি এটা শুধু মিসিং না, মানে আমার শুধু এটা বের করতে হবে না? তো এখানে কি কি এখানে দেখুন তো আমি আরে কিন্তু আগে থেকে জানি। লোড কারেন্ট বলছে হ্যাঁ লোড কি কারেন্ট বলছে? লোড কারেন্ট তবে লোড কারেন্ট আছে, লোড কারেন্ট মানে কি আইএল আছে, তাই না? আচ্ছা যাই হোক, আইএল বের করতে গেলেও তো আমার তো কি আইএল লাগবে কি লাগবে না? আইএল লাগবে না? লোড কারেন্ট বলছে, তবে লোড কারেন্ট কত? আচ্ছা সমস্যা নাই। আচ্ছা সর্বোচ্চ দক্ষতা আরেকটা কন্ডিশন বলছিলাম, একটা কন্ডিশন ছিল, আরেকটা কি ছিল বলুন তো, মনে আছে? হুম মানে কি বলছিলাম একটু বের করে দেখেন তো কি লিখছিলাম ওখানে। ওখানে বলছিলাম যে সর্বোচ্চ দক্ষতায় আমরা কি করব? আই এ ক্লোজ টু কি ধরবো? আই এল ধরবো। কারণ কি সেখানে আমরা কি আই এস এইচটা কি ধরি? নেগলিজিবল ধরি না? আমি কিন্তু বলছিলাম যে সর্বোচ্চ দক্ষতায় ফিল্ড কারেন্টে যে কারেন্টটা ঢুকবে সেটাকে আমরা কী ধরবো? খুবই এত সামান্য যে থাকবে সেটা, যেটাকে আমরা কি সেটা আমরা না ধরলেও কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশন দুইটা, একটা কি ভেরিয়েবল সমান কি কনস্ট্যান্ট লস, আর একটা কি এর ফিল্ড কারেন্ট আমরা কি জিরোর কাছাকাছি ধরবো বা জিরো ধরবো, জিরো আমরা কি ধরে নেব। জিরো ধরলে কি আইএল আর আই কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তার মানে আইএ বের করলে কি আইএল বের করা একই কথা, তাই না? তো এখানে আইএ কি হবে আমার আইএল হবে, তাই না? তো আইএ কি হবে আমার আইএল হবে। তাহলে এটাকে আমি কি বললাম? আইএল বললাম, আইএল স্কোয়ার বললাম। আর এর কত দেওয়া আছে? আর আমরা কত পাইছি? 0.107। আর আই এস ইস কত আসবে? এটা বের করছিলাম, তাই না? কত আসে এটা? 220 ভাগ কত 55 কত আসে এটা? 4 এম্পিয়ার। তো কত আসবে এটা? 4 স্কোয়ার। আর এস ইস কত এটা? 55। আর স্টেলস কত? 720। বের করুন তো আইএল কত আসে। আইএল সমান কত আসবে? এটা এই মান ভাগ হবে কত? 0.107। এর কি আসবে? রুট ওভার হবে। দেখুন তো কত আসে মানটা। এটা এর সম্ভবত আসবে কত? 122.3। আপনি একটু ভেরিফাই করেন, ঠিক আছে এটা? হ্যাঁ এটা আসবে। এটা কি বুঝছেন ভাই? ভাই আপনি বুঝছেন? ভাই বুঝছেন? সবাই বুঝছেন এটা? আচ্ছা না বুঝলে ভাই প্রশ্ন করেন কিন্তু ভাই, আমি চেষ্টা করবো সর্বোচ্চ ইনফরমেশনগুলো আপনাদের দেওয়ার। এই অঙ্কগুলো পারার জন্য জাস্ট আপনার আমি আবার বলতেছি কি জানা থাকতে হবে? ফিগারটার সম্বন্ধে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। আসলে ফিগারটার কোন জিনিসগুলো কীভাবে কাজ করতেছে, কোনটা চেঞ্জ হলে কী চেঞ্জ হচ্ছে, ফিগারে কল্পনা করে হ্যাঁ ইকুয়েশন করে বানায় ফেলাবো শেষ। আর পরীক্ষা তো আমরা তো ফিগার তো আঁকতে পারবো না, আঁকলে তো জায়গা থাকবো না। আর ফিগারটা ওই ইমাজিনেশন নিয়ে আসতে হবে, কল্পনার মধ্যে নিয়ে আইতে হবে ওইটা। বা বড় জোর আমরা কী করতে পারি? ওই প্রশ্নের মধ্যে কি লিখতে পারি আর কি, ওই প্রশ্ন বল কি আর কি পিছনে আর কি চিত্রটা, পেন্সিল নিয়ে গেলাম, অথবা পেন্সিল দিয়ে। পেন্সিল তো আবার অ্যালাউ করে না, আচ্ছা পেন্সিল তো হ্যাঁ নেওয়া যায়। পেন্সিল দিয়ে রাব করে পরে বসে হ্যাঁ হ্যাঁ এটাই আর কি। এতে সময় পাওয়া যায় না। তাহলে আমরা কী করলাম? 22 নম্বরটা করলাম, তাই না ভাই? আচ্ছা 22।
লেখা শেষ? লেখা ভাই, এখন ভাই আমরা বের করবো এক্সারসাইজ। দেখেন G25 আমাদের, যেমন আমার হচ্ছে G25 নাম্বার এক্সারসাইজের G25, মানে হচ্ছে একটি লং শান্ট জেনারেটরের সরবরাহ ফুল লোডে 240 ভোল্ট। এটা দেখেন তো কয় নম্বর? এটা নতুন বের হচ্ছে 25 নম্বর, G25। একটি লং শান্ট জেনারেটরের সরবরাহ ফুল লোডে 240 ভোল্ট 100 এম্পিয়ার, 25 নম্বরে। আচ্ছা, এটা দেখবো এখন। এটা মুছে দিলাম তাহলে। এই জি সিরিজে যতগুলো অঙ্ক আছে সবগুলো সহজ, প্রথম দিকে সব সহজ আর কি। মানে আমাদের যে এক্সারসাইজের টোটাল প্রথম 20টা পারলে ওগুলো সামনে পারা, প্রথম 20টা, প্রথম 10টা পারলে ওগুলো সব পারা যাবো জি এর। কিন্তু যেগুলো জি এর কঠিন সেগুলো আমি আগে করাবো, ঠিক আছে? নতুন নতুন যে রুলসগুলো আসবে, মানে যেগুলো আমরা করছি, হ্যাঁ, মানে তা আমি যেগুলো করাবো সবগুলো কিন্তু একটা লগে একটা কিন্তু মিল নাই, কিন্তু সবগুলোই কিন্তু কি ডিফারেন্ট কিন্তু। হ্যাঁ, এখন আপনি যখন ব্যাকে করে যখন প্র্যাকটিস করবেন না, তখন দেখবেন কি যেগুলো করছেন না এগুলোর মধ্যে সব পড়ে যাবে। আমি জাস্ট যেগুলো আলাদা ওগুলো করাচ্ছি আর কি, ঠিক আছে? আর বাকি ভাষা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন কি যেটা প্র্যাকটিস করবেন ওইটা কি আমার কোনোটা লগে মিল থাকবে, যেগুলো আমি করাইছি। আমরা কী করবো? G25 করবো। G25 নতুন বার G25। এটা কি বলছে এখানে? বলছে একটা লং শান্ট জেনারেটর। একটা কি লং শান্ট, তাই না? একটা লং শান্ট জেনারেটর রাখি। এটা আমার কি আর্মেচার পার্ট, তাই না? আর লং শান্ট হলে কি এখানে থাকবে একটা ফিল্ড, তাই না? এখানে থাকবে একটা ফিল্ড, তাই না? শুধু শান্ট। এটা লং শান্ট জেনারেটরে কি বলছে? ফুল লোড 240 ভোল্ট, মানে এখানে কত আছে? 240 ভোল্ট। কারেন্ট কতটুক? 100 এম্পিয়ার আছে কারেন্ট। পরে আর দেওয়া আছে কত? 0.1 ওহম। সিরিজ আর এস কত? 100। শান্ট 100। সিরিজ 0. কত? 02। আর ইন মানে হচ্ছে ইন্টারপোল ফিল্ড। আর ইন মানে কি? ইন্টারপোল ফিল্ড। আপনাদের এই বই কিছু পরিচয় দেওয়া নাই, এটা পরিচয় দেওয়া আছে এর মধ্যে, রনি পারভেসে দেওয়া আছে। কই রনি পারভেসে বইটা কই? এটাকে ইন্টারপোল ফিল্ড বলা হয়। ঠিক আছে, ইন্টারপোল ফিল্ড কত? 0. দেওয়া আছে। কত 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 দেওয়া আছে এটা ভাই? আসলে এই জিনিসটা কি হয়? আমি বলতেছি, আমি যখন বলছিলাম আরডি পড়ানোর সময় বলছিলাম আরডি শুধু কই থাকবে? ফিল্ডের প্যারালাল থাকবে। আর বাকি সবগুলো কই থাকবে? কার লগে? এই সিরিজ ফিল্ডের লগে। তাহলে এখানে আরইনও কই থাকবে? এটা কি থাকবে? সিরিজে থাকবে, ঠিক আছে? এই আরইনটা কত এখানে দেওয়া আছে? 0.025। মানে হচ্ছে আরডি প্যারালাল থাকবে, আরডি বাদে যা কিছু দেওয়া হতো সবগুলো কি থাকবে? সিরিজে থাকবে। কোন ফিল্ডের লগে? সিরিজ ফিল্ডের লগে, ঠিক আছে? এখন কি বের করতে বলছে বলেন তো? আয়রন লস আর ফ্রিকশন উইন্ডার্স লস, মানে কি ওই কনস্ট্যান্ট লসটা আর কি, মানে কি ইয়ে থেকে আর কি জানি প্রাইম ওভার থেকে ওই পিজির মধ্যে, মানে কি ওই জেনারেটর আসতে যে লসটা হয়। ফুল লোড এফিসিয়েন্সি ওভারঅল আর কি, ঠিক আছে? তাহলে ফুল লোড এফিসিয়েন্সি সূত্র কি জানি আমরা? ফুল লোড সবই আপনাদের সব ফুল লোডে আসে, ফ্র্যাকশনাল লোড আমাদের বেশি আসে। ফ্র্যাকশনাল লোড রং করছেন কখনো? আচ্ছা, আমি একটা দেখা মনে পড়ে, ঠিক আছে? আপনাদের ফ্র্যাকশনাল লোডে আসে না, মানে আমরা কি আমাদের এরকম প্রশ্ন আসে যে ফুল লোডে 25% লোড ইউজ করলে। আচ্ছা, আমি মানে বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি। এটা আমি কি ধরেন কি ফুল লোড লিখলাম, ঠিক আছে? ফুল লোড কি আসবে এখানে? পি আউটপুট বাই কি আসবে? পি ইনপুট মানে কি আমার পিজি না? যোগ কি আসবে? লস কি লস? এটা স্ট্রে লস। স্ট্রে লস মানে কি? ঘর্ষণ প্লাস কি? ওইটা আর একটু ভাগ করে লিখি। হ্যাঁ, এই যে বলছে যে কি বলছে? আয়রন কি বলছে? আয়রন লস বলছে না? আয়রন লস যোগ কি আসবে? ফ্রিকশন লস, তাই না? আর এই দুইটা মিলে আমি কি লস বলি? এটাকে স্ট্রে লস বলি।
ক্লিয়ার ভাই? এগুলোকে মিলে আমি কি লস বলি? স্টেট লস বলি। এখন এটা আমার কি ফুল লোডের ক্ষেত্রে বলছে। এখন এখানে সব মান দেওয়া আছে, দেখুন পি আউট কত দেওয়া আছে 240 গুণ কত 100। আমার পিজিটা বের করতে হবে, তাই না? পিজির জন্য কিছু দেওয়া আছে? পিজির জন্য আমার এখানে কিছুই দেওয়া নাই, সমস্যা নেই, আমি সব বের করে নেব। পিজি মানে কি? ইজি ইন্টু আই। ইজি ইন্টু কি এটা? আই। ঠিক আছে, আচ্ছা মানগুলো আমি বসাই নি। হ্যাঁ, এখানে কি আয়রন লস কত দেওয়া আছে দেখুন তো? 1000 আয়রন লস দেওয়া আছে 1000 যোগ ফ্রিকশন 500। তাহলে আমার এই পুরো জিনিসটা বের করার জন্য মিসিং শুধু কে? মিসিং ডাটাকে কে? ইজি আর ইজি ইন্টু আই। আচ্ছা আই এটা আমরা আগে বের করে নিই। হ্যাঁ, এখন আই এস কত দেখুন তো? 240 ভাগ কত 100 মানে 2.4 এম্পিয়ার। তাহলে আই কত আসবে? 100 যোগ 2.4, তাই না? 102.4। তাহলে পেয়ে গেলাম একটা মান, কত পেলাম এটা? 102.4 পেয়ে গেলাম। মিসিং শুধু কি আমার? ইজি। তাহলে ইজি মানে কি জানি আমরা বলেন? এটা তো সহজ। ইজি মানে কি আসবে? 240, এটার মিলে 240, তাই না? তাহলে ইজি তো এটা। তাহলে ইজির একটা অংশ এখানে ড্রপ হয়েছে, একটা অংশ এখানে ড্রপ হয়েছে, একটা অংশ এখানে ড্রপ হয়েছে, বাকি 240 কে এখানে পাচ্ছি আমরা। তাহলে কি হবে? 240 যোগ কি হবে? মানে আয়ের সাথে তিনটা, আয়ের লগে কি হবে? তিনটা যোগ হবে না? কি হবে? 0.1 যোগ কত? 0.02 যোগ কি? 0.025। আয়ে কত পাইলাম আমি? 102.4। 0.1 যোগ 0.02 যোগ কত? 0.025। দেখুন তো কত আসে ভাই? 154.8 হয় নাই। আউটপুট 240 না? ইজি ইজি, তাহলে বেশি হবে না? অনেক বেশি। 273.28 কত? 273 73.28 কত? 28। ঠিক আছে এটা? না ভাই ভুল করছেন, দেখেন তো। 254 দশমিক কত হবে? 8, তাই না? 254 দশমিক কত? 8। 254.8। তাহলে তো ভাই সব বেরিয়ে গেল। দেন কত আসে দেখুন তো? 100 ধরে নিয়ে করবেন ওটা, ওটা তো বলা লাগে না। হ্যাঁ অ্যানসার লিখে দিলে যাচ্ছে 109। হ্যাঁ 100 যদি আমি না দেই না, পরীক্ষা দেওয়া লাগবে অবশ্যই। যদি দশমিকে অ্যানসার দেই, দশমিকে দিলে তো আপনার কি এফিসিয়েন্সি, আপনার কি দক্ষতা মানে কি শতকরাই দেখাতে হইব। ঠিক আছে 0. না হয় নাই ভাই, দেখেন 0.8696 হবে দেখুন তো। 100 দ্বিগুণ করে দেন, 100 দ্বিগুণ করেন, কত আসছে? 86.98%। এটা বুঝছি না? বুঝি নাই? তাহলে এটা দিয়ে আমি একটা ফ্র্যাকশন লোড একটু বুঝাইতে আপনাদের। হ্যাঁ, ফ্র্যাকশন যদি কখনো বলে, ফ্র্যাকশন লোড বললে কোথায় কোথায় চেঞ্জ হবে আমি বলে দিই। প্রশ্নটা কেমন থাকবে? হ্যাঁ ফ্র্যাকশন এফিসিয়েন্সি না, ফ্র্যাকশন লোডের ক্ষেত্রে এফিসিয়েন্সি বের করতে বলে কি হবে? আমাকে বললো এখানে কি, এখানে কি বলছে? ফুল লোড এফিসিয়েন্সি আছে না? আমাকে বললো কি ফ্র্যাকশন ফুল লোডের কত? 25% লোড লাগাইছি। ফুল লোডের কি ধরেন 25% লোড, তাহলে আউটপুটের লসে কতটুকু পাবো? ফুল লোডের যতটুকু লসে তার থেকে কি সেটা 25% পাবো না আমি? মানে কি লোড আপনি যত বেশি লাগাবেন লস তত বেশি না? এরও তো একটা লস, না? এটা একটা লস না? মেন পাওয়ার তো এখানে, এরও তো লস না? তাহলে আমি কি ফুল লোডের কি 25% লোড লাগাইছি, মানে লোড, এটা হচ্ছে ফুল লোড। ফুল লোড এর লস এটা। তাহলে ফুল লোডের 25% যদি লোড লাগাই তাহলে লসও কী হবে? 25%। তাহলে এখানে কি আসবে বলুন তো? 25% কি আসবে? ইন্টু পি আউটপুট আসবে, তাই না? 25% লসও ফুল লোডে কি 25% হবে তখন? এটা কি আমার, এটা কি 25% ক্ষেত্রে বের করতেছি। ঠিক আছে, তারপরে হচ্ছে আয়রন লস লোড আমি যাই লাগাই। আয়রন লস লস কি এটা কনস্ট্যান্ট লস না? তাহলে এই দুইটা লস কি থাকবে? অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটাকে আমি একবারে কি একবার ই দিলাম, স্টার লস দিলাম। ঠিক আছে, স্টার লস অলওয়েজ কনস্ট্যান্ট। কিন্তু এটা একটু ভেঙে ভেঙে লিখতে হবে, কারণ এখানে এই ফ্র্যাকশন লোড লাগানোর কারণে এখানে আয়ের মধ্যে চেঞ্জ আসবে। কিন্তু আয়ে চেঞ্জ হলে এখানে কিছু চেঞ্জ আসবে। ঠিক আছে, ইজি আয়ে কি এটা কি এই জায়গায় ইনপুট পাওয়ার না?
এই পাওয়ারটা আমরা কি লিখতে বলুন তো, এই পি আউটপুট যুগ এটা 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 লিখতে পারি না, এটা আমরা এইভাবে লিখতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় আমি স্টার লসের সবার লাস্টে লিখলাম, এটা কি বললাম আমি, পি আউটপুট কত বলুন, 25% অফ পি আউট, তাই না, এটা কত হবে 25% অফ কি পি আউট, যুগ কী হবে বলুন তো, স্টার লস লাস্ট আমি যোগ করে রাখলাম স্টার লস। এখানে কী কী লস আছে বলুন তো, আই স্কোয়ার, এখন আরে কত কত হবে এটা 0 কত 0 1 যুগ কত 0 কত 0.2 যুগ কত 0.025। এখানে আমার যেটা আছে আমি কি বলছিলাম 0.25 পেয়েছিলাম না, এখানে 0.25 এর কী হবে স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে। এগুলো আমরা যখন ট্রান্সফর্মার করবো তখন এগুলো দেখবো আর কি। মানে ফ্র্যাকশন লোডে কি, ফ্র্যাকশন লোডের ক্ষেত্রে অঙ্কগুলো এরকম আসবে। ফ্র্যাকশন লোডের একটা অঙ্ক আছে, বাসি করবেন এটা, আমি দেখাই দিই বই দেখেন। মানে এই যে এখানে লোড যদি চেঞ্জ করেন আয়ের মধ্যে চেঞ্জ আসবে কি আসবে না, লোড চেঞ্জ করে আয় চেঞ্জ হবে না, সেই চেঞ্জ হওয়ার ক্ষেত্রে এখানে ফ্র্যাকশন লোডটা কী হয়, এখানে যত পার্সেন্ট ফ্র্যাকশন লোড তার কি স্কোয়ার দিতে হয়, এখানে এর প্রমাণ আছে আর কি এগুলো সূত্রের, ঠিক আছে। আপনারা দেখেন বইয়ের একটা অঙ্ক আছে, এটা কইলেন বাসায়। মানে কপার লস সময় কি তো এই পার্সেন্টেজের স্কোয়ার দেওয়া লাগে, এখানে কি এগুলো সব কপার লস না এগুলো, সব কিন্তু কপার লস, তাই না, এগুলো আর কি। আমার বই 24 নাম্বারটা এখানে একটি 10 কিলোওয়াট ডিসি শান্ট জেনারেটরের ফুল লোডে লস, দেখেন তো মিলান, একটি 10 কিলোওয়াট ডিসি না ইয়ের মেন অঙ্কের, আমার বইয়ের 24 নাম্বার, একটি 10 কিলোওয়াট ডিসি শান্ট জেনারেটরের ফুল লোডের লস, ভাইছেন একটি 10 কিলোওয়াট ডিসি শান্ট জেনারেটরের ফুল লোডের লস, নাই নতুন বই অ্যাড করছে এটা শুধুমাত্র, ঠিক আছে। আপনারা ছবি তুলে নিয়ে যান, হ্যাঁ 24 নাম্বার ঠিক আছে। এখানে কী বলতে গেলে যে ফুল লোডের লস বলছে না, যে ফুল লোডের লস বলছে, পরে কি যে দক্ষতা নির্ণয় করতে বলছে কি যখন কি এবং লোড যখন কী করবো 25% করবো। দেখেন এই যে দেখেন কপার লস, এই যে এই কপার লস বের করছে 25% অফ কি 565। আমি একটা গ্রুপ খুলে দিয়েছিলাম আপনাদের, কি জানি নাম ওইটার, হ্যাঁ আচ্ছা আমি আপনার অ্যাড করে ওটাতে আমি আপনার ছবি তুলে একজন দিয়ে দেন তাহলেই হবে, ঠিক আছে। মেসেঞ্জারের গ্রুপগুলো ঝামেলা, আমাদের সবাই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবো নি, তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমার দিয়ে দিন, বা আমার যে বাংলা যে নাম্বারটা আছে না লাস্টে 73, আপনাদের যে ফোন দিয়েছিলাম আমি, ওটা সবার কাছে আছে লাস্টে 73, ওটাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে বাসায় গিয়ে তাও হ্যাঁ আমি নিয়মিত ফোন দিই ওটা দিয়ে হয়তো বাট আমি অফিসিয়াল কাজে কি ওই নাম্বারটা ইউজ করি, বাংলা লিঙ্কটা আর কি, ঠিক আছে, লাস্টে 73 আর কি, হয়তো দেখেন আছে হয়তো বা নাম্বারটা, ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, ওই নাম্বারে একটা মেসেজ দিন, হোয়াটসঅ্যাপে গ্রুপ করবো না, মেসেঞ্জারের গ্রুপ আমার যে অনেক ভিতরে চলে যায়, ঠিক আছে, মেসেজ দিলে অনেক ভিতরে চলে যায়, অনেক মেসেজ হয়, বিরক্ত লাগে। তাই বললাম তো ভাই শুধু চেঞ্জের কোথায় বলুন তো, লোডে আমি কি লোডে আমি চেঞ্জ করলে আমার কি হবে, লসটা কি সেই অনুযায়ী হয়ে যাবে, এটারই সেম হবে, আউটপুট বাই আউটপুট যুগ কি যেগুলো আমার এক্সট্রা যে লসগুলো আছে সেগুলো এখানে লিখলাম, এক্সট্রা লসগুলো কি বলুন তো, স্টার লস আর কি কপার লসগুলো। কপার লস করার সময় কী করবো আমি, এখানে শুধু কী করবো, লোড যদি আমরা 100% হয়, ফুল লোড হয় তাহলে এখানে তো 1, তাই না, আর ফ্র্যাকশন লোড মানে কি বলুন তো, যত পার্সেন্ট বলবে তত কি এখানে স্কোয়ার দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা কি ভাই বুঝছেন, ক্লিয়ার এটা? আচ্ছা
তোলা হয়নি, তোলা আচ্ছা তোলা হয় না, তুলে ফেলেন। এটা জি কত ভাই? আমার তো 29 নাম্বারটা, হিস্টেরিসিস অ্যান্ড এডি কারেন্ট লস। না, আমাদের তো সাথে আচ্ছা যাই হোক, আপনাদের অঙ্কটা আছে, আমি কিছু অনেকে দেখলাম। নাই, তো এখান থেকে দেখেন, রনিত থেকে দেখেন, ছবি তুলে নিয়ে যান। হ্যাঁ, এই যে 6 নাম্বারটা, 6 নাম্বার। আপনার রেজোনেন্স আপডেট কি জনের সাথে সমন্বয় করছে মানে আমি তো বলতেছি ভাই, এখানে যতগুলো অঙ্ক আছে না, সবগুলো অঙ্কের মধ্যে আছে, প্লাস এক্সিস্টেন্টের অঙ্ক আছে। মানে এই রনি বাবেস হচ্ছে এই এটার মধ্যে যতগুলো অঙ্ক আছে না, সব এটার মধ্যে আছে মনে করেন, প্লাস কি এক্সিস্টেন্টেরগুলো আছে, এখানে এক্সিস্টেন্টের কোনো অঙ্ক নাই। এটা আর কি, মানে এটা কমপ্লিট করলে 70% ওটা কি কমপ্লিট হয়ে যায় আর কি। মানে অ্যাসিস্ট্যান্ট কি 100% হয়ে যায় ওই সাব অ্যাসিস্ট্যান্ট 100% হ্যাঁ, এগুলো তো আর কিছু লাগে না, এখানে তো হিউজ অঙ্ক দেওয়া, এটার থেকে বেশি দেওয়া এখানে, ঠিক আছে। মুছে দিলাম এটা। আমি বললাম আপনার এখানে ডিসি জেনারেটর টোটাল কি 30-60টা অঙ্ক আছে, 30টা করে দেওয়া আছে, 30টা কি করে দেওয়া নাই, এখানে কিন্তু এতগুলো অঙ্ক নাই। টোটাল এখানে 20টা অঙ্ক আছে জেনারেটরের, এর মধ্যে হচ্ছে 12-13টা অঙ্ক, বাকিগুলো কি আমার তো থিওরি প্রশ্নগুলো, লিখিত প্রশ্নগুলো। সেই হিসেবে এটা করলে আরও বেশি প্র্যাকটিস হবে, ঠিক আছে। আর অনেকে হয়তো বা দেখে আপনাদের কি যে পড়ানোর সময় হয়তো বা কি সাথে এই রনি বাবেজ লাগাই দেয় যে এটাও পড়াবো রনি বাবেজ পড়াবো, কিন্তু আপনারা কিন্তু সাইকোলজি চিন্তা করেন কিন্তু যে কি আর রনি বাবেজ পড়াচ্ছে আর কি না কি গিয়ে পড়ি, আসলে কি বলুন তো, ওটা থেকে এটাতে বেশি অঙ্ক দেয় আপনাদের, ঠিক আছে, ওই আপনাদের ইমপ্রেস করার জন্য আর কি, ঠিক আছে। আপনারা হয়তো ভাবেন যে রনি বাবেজ মানে কি কত বড় বই পড়াবে ভাই, তো কত ইটি অনেক কিছু, ঠিক আছে, কিন্তু আসলে কি এটাতে বেশি অঙ্ক দেয় ওটার তুলনায়। আমি তো বললাম দেখেন, টাকায় দেখেন, আমি তো 20টা অঙ্ক দেন, ডিসিজেনারদের মাত্র 20টা অঙ্ক না, দেখেন এখানে 20টা অঙ্ক দেয় টোটাল, এখান থেকে কয়টা, এই যে না, এই যে 20টা অঙ্ক, ঠিক আছে। এর মধ্যে 12-13টা অঙ্ক বুঝি নাই, এমএসসি প্রশ্ন আসছে তো, হ্যাঁ হ্যাঁ এটা এমএসসিতে আসছিল, ঠিক আছে। হ্যাঁ আপনারা এমএসসির প্রশ্ন করতেছেন, ঠিক আছে, আপনাদের বিএসসি কমপ্লিট হয় নাই, করবেন এমএসসির প্রশ্ন এখন। কিন্তু এই অঙ্কটা এই বই আছে মানে কি বলুন তো, সাবের কোনো একটা প্রশ্ন কি কোনো একটা পরীক্ষায় প্রশ্ন অঙ্কটা দিছে, ঠিক আছে, এই জন্য এটা করাচ্ছি। তাহলে মানে আমাদের সাব কোন কোন জায়গায় প্রশ্ন দিচ্ছে আপনাদের কোনো সিলেবাস নাই, ঠিক আছে, ওপেন সিলেবাস, বলছি আমরা ঠিক আছে। প্রথম থেকে থেকে ওই আমাদের ডিপ্লোমা থেকে ডিপ্লোমা বই থেকে প্রথম থেকে হ্যাঁ আগে যখন বুয়েট পরীক্ষা নিত না তখন হয়তো বা এরকম করতো, বুয়েট প্রথমে যখন নিজে আর কি সবগুলোই ইজি ছিল। পড়াশোনা সহজ করতো, আর এখন সব মানে সিলেবাস বড় হয়ে যাচ্ছে আমাদের, সিলেবাস বড় হয়ে গেছে মনে করেন, আর আপনাদের আমাদের সিলেবাস সেম হয়ে গেছে, সেম হয়ে গেছে। এই আলাদা করার কিছু নাই এখানে। চাকরি পাইতে গেলে চাকরি পাইছে আর কি ফ্রেন্ড সার্কেল দেখা যায়, তারা হ্যাঁ। কিন্তু আমরা যে এখন ম্যাথ পড়ছি তারাও তা করে নি। আপনারা কিন্তু অভিযোগ করতে পারবেন না, কেন জানেন, আপনারা কিন্তু বলতে পারবেন না আমরা তো এগুলো পড়ি নাই, আমরা এগুলো পারি না, কারণ হচ্ছে এগুলো প্রশ্ন দেওয়া সত্ত্বেও মানুষকে চাকরি পাচ্ছে। এমন যদি হইতো যে কি ধরেন কি কেউ কোনো নাম্বার পায় না, ওরা কি চাকরি দিব, ওই পোস্ট কিন্তু খালি থাকবো, বলবো কি যে যোগ্যতম ক্যান্ডিডেট পাওয়া যায় নাই, এই কথা বলে না তারা। কিন্তু এখন কি যেগুলো কঠিন প্রশ্ন দিচ্ছে ওগুলো কিন্তু কেউ পাচ্ছে, মানুষ পাচ্ছে, মানে কি ওদের দিলে কোনো সমস্যা নাই, যদি কেউ পারতাছে, যদি ওরা পারতাছে তাকে আপনাদের পারা লাগবে বলে এখন এটাই আর কি, ঠিক আছে। কম্পিটিশন দিন দিন বাড়বো, আরও বাড়বো, ঠিক আছে। আচ্ছা কই নাম্বারটা জেনে দেখাবো, আচ্ছা হিস্ট্রি আসছে না, হিস্টেরিসিস কি বলছে দেখেন, বলছে দ্য হিস্টেরিসিস অ্যান্ড এডি কারেন্ট লস ইন এ ডিসি মেশিন রানিং এট 1000 RPM, মানে কি একটা ডিসি মেশিন কি করতেছে 1000 RPM এ ঘুরতেছে, যার হিস্টেরিসিস লস কত 250 ওয়াট, এবং এর কত এডি কারেন্ট লস কত 100 ওয়াট। ইফ দ্য ফ্লাক্স রিমেইনস কনস্ট্যান্ট, মানে এখানে ফ্লাক্সটা কনস্ট্যান্ট বলছে, তাহলে কত স্পিডে ঘুরাইলে এর আয়রন লসটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, এটা বলছে। মানে জিনিস এরকম বলছে, আমরা দেখেন এখানে কি দেওয়া আছে, হিস্টেরিসিস লস দেওয়া আছে না, পি হিস্টেরিসিস কি দেওয়া আছে, পি এডি কারেন্ট লস, আর দুইটা মিলে কি লস বলুন তো, আয়রন লস, তাই না।
আয়রন লসই মূলত কি হিস্টেরিস অ্যান্ড এডি কারেন্ট লস। আয়রন লসটা মূলত কি বলা হয় বলুন তো? হিস্টেরিস। এখানে এই জিনিসটা কি জানেন, ট্রান্সফরমার বানানোর সময় জিনিসটা খুব ভালোভাবে বোঝানো যায়। আপনার ট্রান্সফরমার বলেন আর মোটর বলেন বা জেনারেটর বলেন, ভিতরে কোর থাকে না, যার মধ্যে আমি কয়েলটা পেঁচাই, ঠিক আছে? এই কয়েলে ওয়াইন্ডিং পেঁচানোর কারণে, আর কয়েলটা কিন্তু আপনার কিন্তু কি সামান্য পরিমাণে কিন্তু কন্ডাক্টর হালকা, একদমই যেটা আপনার যে এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে একদমই যেখানে এই কন্ডাক্টর মানে কি এই এর মধ্যে দিয়ে কোরের মধ্যে দিয়ে যে একদমই যে কারেন্ট প্রবাহিত হবে না বেশি এরকম না, কিন্তু কারেন্ট সামান্য পরিমাণ কি হয় প্রবাহিত হয়। সে প্রবাহিত হওয়ার কারণে ওখানে কি হিট জেনারেটর হয় না, সেই হিট জেনারেটরকে কী বলা হয় আপনার ওই এডি কারেন্ট লস বলা হয়, মানে হিটজনিত যে লসটা আছে আর কি, ঠিক আছে? আরেকটা হচ্ছে এখানে কিছু ফ্লাক্সও কি হয়, ধরেন আমার এখানে ফ্লাক্স তৈরি হয়েছে মনে করেন ধরেন 100 ওয়েবার, ঠিক আছে? বাট আমি পাচ্ছি ধরেন মনে করেন কত, ধরেন 90 ওয়েবার, তাহলে কিছু কি আমার ফ্লাক্সও কিছু কি হয়ে যায়, লস হয়। কিন্তু সেই ফ্লাক্স লসটা কি বলা হয়, ওই এডি কারেন্ট লস বা আপনি কি যে আমি যে দুটো লস বললাম না, এই দুটো লসে কি এই দুটো লস কোনটা এটা ভুলে গেছি আমি আর কি, ঠিক আছে? কিন্তু একটা বলা হয় কি এডি কারেন্ট লস, একটা বলা হয় কি হিস্টেরিসিস লস। মানে এই যে কন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে যে একটা তাপজনিত যে লস হবে সেটাকে একটা লস বলা হয়, আর একটা কি বলা হয় যে ফ্লাক্স যেটা হারায় যায় সেটা কি বলা হয়, আরেকটা লস বলা হয়। আর দুইটা মিলিত কি বলা হয়, আয়রন লস, ঠিক আছে? আর এই লস দুটো কি হয়, অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? এখন বলছে এই তার মানে কি এখানে কি হিস্টেরিসিস লস দেওয়া আছে আর কি দেওয়া আছে, এডি কারেন্ট লস দেওয়া আছে, এটা কি বলে আয়রন লস দেওয়া আছে। আচ্ছা বলছে এই মানটা কত দেখুন তো, হিস্টেরিসিস কত দেওয়া আছে, এটা হিস্টেরিসিস লস কত দেওয়া আছে 250 ওয়াট, তাই না? 250 ওয়াট আর কত 100 ওয়াট। যখন এত লসগুলো হয়েছে তখন আরপিএম কত ছিল, আরপিএম ছিল কত 1000 আরপিএম, তাই না? এন ছিল কত 1000 আরপিএম, তাই তো? পরে কি বলছে, আমি ফ্লাক্সটা চেঞ্জ করব না, ফ্লাক্স চেঞ্জ না করে, ঠিক আছে? ফ্লাক্স আমি চেঞ্জ করব না, চেঞ্জ না করে কি করব আমি আয়রন লস কত দেখেন তো 350 না 350 ওয়াট। আমি কি করব আয়রন লসটা কত করব, আমি অর্ধেক। আয়রন লস অর্ধেক করলে অর্ধেক যখন হবে, অর্ধেক হওয়ার অর্থ হচ্ছে অবশ্যই কোনো না কোনো কিছু কি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার কারণে আয়রন লসটা কী হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। আয়রন লস কিন্তু ফিক্সড, তার মানে নিশ্চয়ই এমন কিছু চেঞ্জ করা হয়েছে যার জন্য কী হয়ে গেছে, আয়রন লসটা চেঞ্জ হয়ে গেছে আমার, ঠিক আছে? বলছে আয়রন লস 150 ওয়াট হবে যদি আমি কি করি, ফ্লাক্সটা কি করি, যদি আমি কনস্ট্যান্ট করি, কি করি কনস্ট্যান্ট যদি করি, তখন কি হবে আয়রন লস 150 ওয়াট হবে যদি আমি কি করি আরপিএম এর চেঞ্জ আনি, যদি আমি কি আরপিএম এর চেঞ্জ আনি, মানে তখন কত আরপিএম এ ঘুরাইলে, হ্যাঁ তখন কত আরপিএম এ ঘুরাইলে জেনারেটরটা আমার কনস্ট্যান্ট লসটা কি চেঞ্জ হবে, সেটা কি হবে আগের কনস্ট্যান্ট লসের অর্ধেক হয়ে যাবে। প্রশ্নটা বুঝছি না বুঝি নাই? তাহলে আমার এই এনটা বের করবো আর কি, ঠিক আছে? এটা দিলাম, আচ্ছা এটা দিলাম এন, এটা দিলাম কি এন টু, এটা আমরা এটার এন দিলাম, এটা আছে এন টু দিলাম, ওকে? আচ্ছা তার মানে এখানে পি আয়রন 2 এর মান দেওয়া আছে কত বলেন তো 175 ওয়াট। এটা তো আয়রন লস, আয়রন লসের সূত্রটা কি বলেন তো, হিস্টেরিসিস লস, হিস্টেরিসিস লস যোগ কি এডি কারেন্ট লস। আচ্ছা ওকে, তো এটা মুছে দিলাম, হ্যাঁ এটা সমান এটা, তাই না? আচ্ছা আমার কি বের করতে হবে, এই লসের সময় আরপিএম এই এনটা বের করতে হবে, তাই না? অবশ্যই এনটা কি এই সূত্রের মধ্যে থাকতে হবে, নাহলে আমি কি এনটা কীভাবে বের করবো নাকি? তাহলে দেখি এই সূত্রের লোক আসলে এনের কোনো সম্পর্ক তৈরি করা যায় কিনা। এখন দেখেন তো আমরা কি জানি বলুন তো, পি এই সমান কি জানি বলুন তো, সূত্রটা মনে আছে? এটা পরে বিএম 1.6 এফ ইন্টু বি, তাই তো? দেখেন এখন এটা তো কনস্ট্যান্ট, এটা তাই না? এটা কনস্ট্যান্ট না, এটা তো ধ্রুবক। বিএমটা কি ফ্লাক্স কি ধ্রুবক, আবার এই বি মানে কি বলুন তো কোরের আয়তন ভলিউম, তাহলে কি এই নির্দিষ্ট রেঞ্জের জন্য কি কোরটা কি ফিক্সড হবে না আমার, এটা ধ্রুবক। তাহলে মূলত কি পিএসটা কার সমানুপাতিক বলুন তো, অনলি ফ্রিকোয়েন্সি সমানুপাতিক নাকি? আবার ফ্রিকোয়েন্সি জিনিসটা আবার ফ্রিকোয়েন্সি মানে কি বলুন তো, এটা আমি এটা আমরা কি আমরা এফ সমান কি জানি বলুন তো, অথবা আমরা এভাবে বলতে পারি
এফ সমান বলতে পারি 2 পাই এন না, 2 পাই এন, এটা কী হবে 60 দিয়ে ভাগ করলে কী হবে আরপিএম হয়ে যাবে এককটা, তাই না? এগুলো জানেন নাকি জানেন না? 60 দিয়ে ভাগ না করলে কি আরপিএস, আর 60 দিয়ে ভাগ করলে আরপিএম। এখানে দেখুন এই দুটো জিনিস কি কনস্ট্যান্ট না, তাহলে এফ সমান কার এন এন না, বুঝছি? তাহলে এটাকে আমি কী বলতে পারি, এটা বলতে পারি কি না পারি? এটাকে আমি কি করব সারাংশ করে কী করলাম আমি লিখলাম কি, সুতরাং কী লিখলাম যে পিএইচ সমানুপাতিক কি এন বললাম, কোনো সমস্যা আছে? এন বললাম। আর এখানে আমি একটা ধ্রুবক নিয়ে আসলাম, পি সমান সমান কি বললাম এ এন বললাম, কি বললাম এ এন বললাম। এটা কি আমার ধ্রুবক, এটা আমার কি ধ্রুবক। দেখেন এ মানটা আমি চালিয়ে বের করতে পারি। দেখেন এটা কিন্তু এটার জন্য যা এটার জন্য কি সেম না, না সেম না, কারণ ধ্রুবক তো, ধ্রুবক কি এটার জন্য যা হবে এটার জন্য কি তাই হবে। তাহলে এখান থেকে আমি কি করব আগে এটা বের করে নেব। আচ্ছা 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 এটাই পরে বের করতেছি। তাহলে পি এর সমান সমান কি এন, তাই না? আচ্ছা এটা আমি পেয়ে গেলাম। তাহলে এখানে বসাই এটা এ এন যোগ, এখন পিটা দেখি, পি এর সূত্র কি ছিল বলুন তো? এটা ই বিএম স্কোয়ার এফ স্কোয়ার টি স্কোয়ার বি, তাই না? এখানে সেম বি কনস্ট্যান্ট, টি তো পুরুত্ব কনস্ট্যান্ট, বিএম কনস্ট্যান্ট, এটাইও কি কনস্ট্যান্ট। তাহলে এখন পি কার সমানুপাতিক হবে এফ স্কোয়ারের। তো এর সাথে তুলনা করলে কি এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি, এফ মানে কি এন এর সমানুপাতিক, তাই না? এটা কি বলতে পারি আমরা আবার বলতে পারি কি এফ স্কোয়ার বলতে পারি, সমানুপাতিক কি বলতে পারি এন স্কোয়ার বলতে পারি। তার মানে আমি কি বলতে পারি পি সমান সমান কি বলতে পারি এন স্কোয়ার বলতে পারি, তাই পারি না? তো এখান থেকে আমি কি বলতে পারি বলুন তো, যে পিই সমান কি বললাম বি এন স্কোয়ার, কি বললাম বি কি সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখানে বি এর মান যা এটার জন্য কি বি এর মান কি সেম আসবে। তাহলে এখানে বলতে পারি কি আমি বি এন স্কোয়ার বলতে পারি। এই এনটা আসলে কি বলুন তো, এই যে এই এনটা যেটা বের করবো আমরা, মানে এই পাওয়ারের জন্য, মানে এই পাওয়ারটা 175 ওয়াটের জন্য আমার কত আরপিএম ঘুরতে হবে সেই এনটাকে আমার এটা, তাই না? তাহলে কি এন টু নামে ডাকবো এটাকে, না এটাকে যে এন ওয়ান নামে ডাকছি এটাকে শুধু এন নামে ডাকি, কোনো সমস্যা আছে? তাহলে এটাও এন হয়ে গেল, ক্লিয়ার? তাহলে দেখেন এখানে তাহলে এই মানটা বের করার জন্য কি কি মান লাগে বলুন তো? আমার এন বের করতে হবে না, শুধু মিসিংকে বলুন তো এ আর বি না, এ আর বি আমি চাইলে বের করতে পারি। কোথায় বের করতে বলুন তো, এই যে এখান থেকে বের করতে পারি। আমার পিএস মান জানা থাকে 250 ওয়াট, এর জন্য এর মান যা এর জন্য কি এর মান কি সেম। তাহলে এটা আমি কই দেখাবো, এটা আমি কোণের মধ্যে দেখাই। তাহলে আমি কি এখানটা পিএস কত দেওয়া আছে বলুন তো 250, আর এটার তুমি এন জানি না কত, এটার 1000। তাহলে কি বলতে পারি এটা দেখেন তো এ ইন্টু কত 1000 সমান সমান 250। তাহলে এ কত আসে দেখুন তো 0. কত 25 না, 250 ভাগ 1000, 250 ভাগ কত 0.25 না, তাহলে এই পেয়ে গেছি 0. কত 25। ঠিক আছে, এখন আমরা কি বি বের করি, বি কত আসে দেখেন, এখানে বি কত হবে, এটা কত পিএইচ পিই, তাই না? পি কত দেওয়া আছে 100, এটা কি মানে বি কি জানি এন স্কোয়ার জানি, তাই না? বি এন স্কোয়ার কেন, হ্যাঁ বি এন স্কোয়ার, তাই না? কত হবে এটা 100। তাহলে বি বের করবো এন স্কোয়ার কত 1000 স্কোয়ার, তাই না? দেখুন তো বি কত আসে দেখুন তো, জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান। তাহলে কত আসবে এন যুগ কত 0.0001 এন স্কোয়ার সমান সমান 175। এটাকে দ্বিঘাত সমীকরণ না, দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেটর সলভ করার নিয়ম জানেন? ক্লিক করেন দেখি পারেন কিনা, ভাই পারেন না কি পারেন তো? এটা একটু দ্বিঘাত সমীকরণ না, এন স্কোয়ার এন 175, ক্যালকুলেটর সলভ করেন, একটা না সলভ করেন ভাই, পারেন ভাই? এই যেটা এই 3 নম্বরটা এখন তো করেন তো সবাই। দেখেন এন কত আসবে, এন আসবে দেখেন 570 আসবে সরাসরি, 570 সামথিং আর কিছু 570 সামথিং আরপিএম আসবে। পেপার নাই, এই দেখেন ইকুয়েশন 5 কত আমার এই যেটা, তাই না 3। দেখেন খেয়াল করেন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তার মানে কি এই 175 কে ডান পাশে নিয়ে যেতে হবে কিন্তু
-175 হবে যে সি, মানে কনস্ট্যান্ট বাম পাশে রাখছে সমান সমানের, কনস্ট্যান্ট বাম পাশে রাখছে সমান সমানের, তাহলে 175 বামে রাখতে হবে। আর কত হবে 3, কত হবে এটা, কত 0.0001 570 আসছে, পরে কত 0.25, পরে কত মাইনাস কত 175। আচ্ছা ঠিক আছে, বুঝছেন ভাই? রনি পারপাস একটু কঠিন করে করা এটা, দেখেন ওটা ওরা উল্টা পাল্টা করে করছে। ভিতরে করা আছে এই ব্যাগগুলো? কোনটা? হ্যাঁ ভিত্তি করা আছে তো। ওরা কি করছে, রনি পারপাসের সুবিধা কি, ওরা যেগুলো যেগুলো করছে না আগে অঙ্কগুলা করা ছাড়া লিখছে, তারপরে করছে, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা, উত্তর দেখা ছাড়া করা যাবে আর কি প্র্যাকটিস করার সময়। এইভাবে করছে? ওরা আরপিএসি বের করছিল, তারপর ইয়ে নিয়ে গেছে আরপিএম। ঠিক আছে, কিন্তু এই তো ঠিক আছে। আচ্ছা ভাই দেখেন ভাই, জিনিসটা বুঝছেন না বুঝেন নাই, আমার মেন লাইন কিন্তু এখানে, তাই না? এই জিনিসটা বের করার জন্য কি আমার কি এ এন লাগছে, এ এন বি এন লিখলাম, এ এন বি এন স্কোয়ার লিখলাম। এখন এর জন্য কি এ লাগবে বি লাগবে, এ বি কই থেকে বের করবো, এটার জন্য এ বি যায়, এটার জন্য কি এ বি তা, তো এই দুটো ইনফরমেশন ইউজ করে কি এ বি বের করে নিলাম, এখানে মান বসালাম, হয়ে গেল। তাহলে দেখেন তো এগুলো কিন্তু আমার কিন্তু গৌণ, আমার যদি পি এ সমান সমান এন মনে থাকে, পি যদি বি এন স্কোয়ার মনে থাকে, তাহলে কি এগুলো কি আর বেসিক লাগবে? এখন এগুলো জাস্ট আপনাদের এজন্য বুঝাইছি যে এই দুটো জিনিস এখানে কই থেকে আসছে, কারণ যখন অঙ্ক তারা করছে, যখন তারা অঙ্ক করছে তোরা কিন্তু এগুলো জিনিস কিন্তু আলোচনা করে নাই, করছে করে না, ওরা সরাসরি কি লিখছে যে পি এস প্লাস পি এ এন প্লাস বি এন স্কোয়ার। কথা হচ্ছে এই দুটো জিনিস কই থেকে আসলো, কই থেকে আসছে, এখান থেকে আসছে, বুঝছি ভাই? আর এই দুটো জিনিস কীভাবে বের করলাম, এখান থেকে বের করলাম। তাহলে মূলত অঙ্ক কোনটা বলেন তো, এতটুকু আছে অঙ্ক, আর এটার জন্য কি বের করছি, এই দুটো জিনিস বের করছি। আর ওগুলো কি এমনি জাস্ট এক্সট্রা জিনিস আপনাদের বোঝানোর জন্য বলছি আর কি, ঠিক আছে? আপনারা এগুলো লিখে রাখেন, এগুলো বেসিক জিনিস তো, বেসিক জিনিস তো ভুলে হারাই যাব। এটা হলো অঙ্ক, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এই অঙ্কটা তার মানে কি, এই অঙ্কটা এই বইয়ে যেহেতু এই বছর অ্যাড করছে, তার মানে হয়তো বা গত 1 বছরের মধ্যেই এই অঙ্কটা কোনো একটা পরীক্ষা আসছে আপনাদের সাবের। আর এই আপনাদের পুরাতন এডিশনে তো এই অঙ্কটা নাই, আছে? হ্যাঁ মানে পুরাতন এডিশন তো এটা নাই, নতুন এডিশন আছে না রেজোনেন্সের, নতুন এডিশন থাকার অর্থ কি, গত 1 বা 2 বছরের মধ্যে কি কোনো একটা পরীক্ষায় প্রশ্নটা আসছিল, এই জন্য উনি কি এটাতে ঢুকাই দিয়েছেন এটা। হ্যাঁ, তাহলে তো নামাজের টাইম হয়ে গেছে না ভাই? হ্যাঁ আচ্ছা, তাহলে ভাই আজকের জন্য এতটুকুই। আপনারা তাহলে কি বাকি যেগুলো অঙ্ক আছে ওগুলো সবগুলো দেখে আইসেন, পরের দিন আমরা বাইশে কিছু অঙ্ক করাবো। তাহলে আজকে তো কি, সবাইকে ধন্যবাদ।